তেরে হাটি মাটি ডিম তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শেখ তারা হাটি মাটি ডিম হাটি ব্যাপার মাটি কি ডিম। মহারাজ, আজ যেন আপনাকে কেমন ফুরফুরে দেখাচ্ছে। আজ এতদিন পরে দেশ বিদেশ পরিক্রমা করে আমার মামা আসছে। সবাই মনে রেখো, আমার মামার আদরে যেন কোনো ত্রুটি না হয়। হবে না মহারাজ, আপনার মামাকে আমরা একেবারে জামাই আদর করে রাখবো। দেখবেন মন্ত্রী মশাই, বেশি আদরে আবার যেন বদহজম না হয়ে যায়। তাহলে মামাকে আদর আপ্যায়ন করার জন্য মন্ত্রী আর গোপাল তোমরা আমার সঙ্গে সঙ্গে থাকবে। কোথায় গেলি সব? ওরে ও কেষ্টা, এসো এসো। ও কতদিন পরে দেখলাম তোমায়। আরে এখনই কেমন হাঁপাচ্ছেন, আসুন আগে একটু জিরিয়ে নিন। দুর্মর্কট, বলি গরুর গাড়িতে এসে হাঁপাবো কেন? চলো চলো চলো, ভেতরে চলো। মেজাজ আর ভাষা যা দেখছি, মনে হচ্ছে হাড়মাস একেবারে কালি করে দেবে। এবার যখন একবার এখানে এসে গেছি, তখন আর আমার ওই চিন্তা নেই। আমি এবার নিজেই সব বুঝে নেব, তোকে আর কোনো চিন্তা করতে হবে না। এবার ঝেড়ে কাশো। তো লোকজন ঠিক আমার খেয়াল যত্ন রাখবে তো? হ্যাঁ, তবে না করলেও আমি ঠিক করিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, করবে বই কি। সেবা খাবে? দাঁড়াও, একেবারে গুছিয়ে সেবা যত্ন করব। আমি যখন আছি তখন মহারাজ আপনি নিশ্চিন্তে থাকুন, মামার যত্নের কোনো ত্রুটি হবে না। সেই তো, ইচ্ছে থাকলেও তো ফেলে দিতে পারি না। কিছু বললি বাবা? না না, বলছিলাম যে ওই আমি কিছুই করতে পারি না, একেবারেই অকর্মা, যাকে বলে ঢেঁড়স। সে না হয় তোকে ভেজেই খাবো। হ্যাঁ, মনের কথাটা বলেই ফেলল। সাবধানে থাকতে হবে আর মহারাজকে বাঁচাতে হবে। তা কেষ্টা, তোর লোকেদের ওই কাজে লেগে পড়তে বল। কি কাজ বলো তো মামা? আরে আজ আমার ব্রত আছে, তাই বেশি নয়, ওই 7 রকম ফল, ওই 7 সের দুধ, 7 হাঁড়ি রাবড়ি, আর ওই পরিমাণ মতো সন্দেশ রসগোল্লা, আর পরিমাণ মতো এরপরে আরো এই শরীরে খাবারগুলো ঢুকবে কোথায় কে জানে বাপু। মামা, তুমি এই ঘরেই থাকবে। ঘরটা মন্দ নয়। তা বাছাড়া, তোমরা এখন যাও যাও যাও। বলি এই শুটকো, তুই যাচ্ছিস কোথায়? এদিকে আয়। মামা, ও হলো আমার মন্ত্রী। তা ভালো, এখনো থাক। আর ওই সন্ডা গন্ডা লোকটা থাক। হ্যাঁ, আগে আমি সেনাপতি। একটু বাদেই বুঝবো বাবা। তা বাবু, তোমরা সবাই যাও, খাওয়া দাওয়া করে এসব কাজ আছে। মামা, কি কাজ? সব ব্যাপারে নাক গলাস না কেষ্টা। তো রানী কই? সে তো বাপের বাড়ি গেছে, মানে 1 মাস পরে ফিরবে। ঠিক আছে, ততদিন এরাই আমার দেখভাল করবে। তুই যা। মামা বাবু, আমি এখন কি করব? একটা পাখা দিয়ে হাওয়া কর। হ্যাঁ? নে নে, কাজে লেগে পড়। আর আমি আমার স্নানের জন্য 100 বালতি জল তুলে নিয়ে আয়। 100? 100 শুনে হাঁপাচ্ছে দেখো। আমি এক্ষুনি যাচ্ছি। প্রণাম মহারাজ। এ কি ফ্যাসাদে পড়লাম বলো তো গোপাল? মহারাজ, যত তাড়াতাড়ি পারেন আপনার এই মামাকে দূর করুন। সে কি কথা, সবে মাত্র লোকটা এলো। মহারাজ, আপনি লোক চিনতে ভুল করছেন। ছি ছি ছি, কি যা তা বলছো? আরে এ তো আমার নিজের মামা। শকুনি মামার ভাগ্নেকে কি চেনেন মহারাজ? কে? ওই মহাভারতের শকুনি মামা আর ভাগ্নে। দুর্যোধন। আর কালনামিকে? কি? রাবণের মামা, লঙ্কা ভাগের ফন্দি এঁটেছিল। এই, তুমি কি বলতে চাইছো খুলে বলো তো? ওই 2 মামার খপ্পরে পড়ে পুরাণের 2 মহারথী শেষ হয়ে গিয়েছিল। এখন আপনি ভাবুন কি করবেন। আমি চললাম।
যাও যাও, আমি তোমায় জ্ঞান দিতে বলিনি। আমার মামা আমি নিজে বুঝে নেব। দারুণ হচ্ছে, তুমি তো খুব গুণধর হে কবি। হ্যাঁ, গাল যে মোর করে ব্যথা, বাড়ির তরে আকুল মন, অনুমতি পেলে যাই সেথা। তা যাও, ওই বৈদ্য আর পণ্ডিতকে পাঠিয়ে দাও। শতকোটি প্রণাম হে। চপ! আর করোনা ঢং নবৈদ্য, বেশ ভালো করে এই পা দুটো টেপো তো বাপু। আগে আমি নামতা বল। হ্যাঁ, 117 নামতা বল। মানে 117 একে 117, 117 দ্বিগুণে 234, 3 117, 351, থাক, এবার 935-এর নামতা। 935। মামা পারবো না, আমায় ছেড়ে দিন। বেশ বেশ, আজ ছেড়ে দিলাম, কাল মুখস্থ করে আসবি। আসবো মামা। এসো ভাগ্নে এসো। এই শুটকো মন্ত্রী, বাড়ি যা বাড়ি যা, কাল সকাল সকাল চলে আসিস। আমি তাহলে কি করব মামা? তুই আমার মাথার পাকা চুলগুলো তোলো দেখি, গুনে গুনে 175টা তুলবে, দেখো যেন ভুল না হয়। না না, ভুল হবে না। বেশ, কাজ শুরু করো। হায় ভগবান, এই কি ফ্যাসাদে পড়লাম! আমার সম্মান তো ধুলোয় মিশে যাবে। ওহ, দেখি আরো দু একদিন। যেন তেন প্রকারেণ মহারাজের মামাকে খুশি করতে হবে। মামা খুশি হলেই মহারাজও খুশি, আর মহারাজ খুশি হলেই ট্যাঁকে লক্ষ্মী। কিন্তু এই সকল উৎকোচ প্রদান করে কি মামাকে খুশি করা যাবে? এসব মামাকে কি করে ধামা চাপা দিতে হয় সে আমার ভালোই জানা আছে। ভালো মন্দ খাবার মানে ওই রাবড়ি সন্দেশ এই সব কয়েক ঝুড়ি পাঠিয়ে দিলেই তো হয়। জয় মহারাজের মামার জয়। যাচ্ছি একটা শুভ কাজে, দিল যাত্রাটা মাটি করে। মাটির আর হয়েছে কি, সবে তো কলির সন্ধে। মানে মানে সামনে যে আর কত শুকনো বিপদ ছক ছক করছে সেটা এখনো বুঝতে পারছেন না। কি বললে? মহারাজের মামা মানে শুকনো বিপদ? আছলা বাঁশও বলতে পারেন, না হলে বাবলা আঠা। দেখো এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। ছি ছি ছি, জানো না অতিথি হলো ভগবান, কোথায় তাকে মন দিয়ে সেবা যত্ন করবে তা নয়। করবেন তো, একেবারে গুছিয়ে সেবা যত্ন করবেন। তবে যখন ঠেলায় পড়বেন তখন আমাকেই স্মরণ করবেন। মহারাজের ওই মামা একেবারে ছুঁচ হয়ে ঢুকে হাল হয়ে বেরোবে, আর আপনাদের হাল একেবারে বেহাল করে দেবে। চলো চলো সব, গোপালের কথায় কান দিও না। কই রে, গেলি কোথায় সব? ব্রত করেছি বলে কি মাছ মাংস খেতে নেই? হ্যাঁ, আমার ভাগ্নের কি এতই পয়সার আকার, আজ এই অল্প কিছু জুটবে না? এই রে, মামার মনে হচ্ছে আবার খিদে পেয়ে গেছে। এই যে আপনার জন্যে একেবারে ডালি সাজিয়ে নিয়ে এসেছি। বটে, এই সজনে ডাঁটা দেখছি খুব পেরে। হ্যাঁ, এরপর আপনি ফর্দ ধরে দেবেন আর মহারাজ মূল্য ধরে দেবেন, আর জিনিসপত্র যোগান দেবার দায়িত্ব সব আমার। ওরে বেটা, তালে ক্ষীর খাওয়া? না না, সেটি হবে না। কি হবে না মামা? এই যে এই মামার নাম করে হাঁস মেরে সেই হাঁসেই ছুটকো মন্ত্রী খাবে। হ্যাঁ, তাই এবার হয়? এই রে, মামা তো দেখছি আচ্ছা ধরিবাজ। গোপাল ঠিকই বলেছিল। না 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 মন্ত্রী, এরকম কোনো... আমায় লোক চেনাস না কেষ্টা, এক্ষুনি এই ঝাঁটার কাঠিটাকে ঝেঁটিয়ে বিদে কর। তাহলে মন্ত্রীর কাজ? রে কেষ্টা, তোর মামার গাঁটে বাত হতে পারে, তবে ওরকম একটা কেন, 10টা মন্ত্রীর কাজ আমি একাই করে দেবো। তুই আগে তারা দেখি, যত সব আবর্জনা। মন্ত্রী, তুমি তাহলে কয়েকদিনের জন্য ছুটি নাও। চল কেষ্টা, এবার তো রাজসভায় যাই, চল। এবারে দেখি তোদের সব বুদ্ধির দৌড় কত। হ্যাঁ, কিভাবে? আচ্ছা বল তো দেখি, কোন সে ফল পাকলে মাটিতে না পড়ে মাটি থেকে উপরে ওঠে?
অদ্ভুতং প্রশ্ন। বুঝে গেছি যে তুমি কি বলবে। হ্যাঁ, তা বৈদ্য তুই কি বলিস? আগে কবিরাজি শাস্ত্রে ব্যাস ব্যাস হয়েছে, দৌড় বুঝে গেছি। পেন নাম হই মহারাজ। এই তো গোপাল যখন এসে গেছে তখন আর কোনো চিন্তা নেই। কেন এই কুমড়ো পটাশটা কি তোর মুশকিল আসান? এরকম কত নাড়ুকে টেকে বললাম। এই শুরু হলো মামার প্রশ্নটা হলো কোন সে ফল পাকলে মাটিতে না পড়ে মাটি থেকে ওপরে ওঠে। এটা আর এমন কি প্রশ্ন, তোলার মতো হলে লোকে মাটি থেকে বিট গাজর আর আলু তোলে। বেটা, হ্যাঁ, মোটাটার পিটি পিটি এত বুদ্ধি? না না, একে এক্ষুনি পটকে দিতে হবে। গোপাল জুৎসই একটা জবাব দিয়েছে। ওরে, এই বুদ্ধি নিয়ে আবার তুই বড়াই করছিস? হ্যাঁ, ছি 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 ছি। যে আলুকে ফল বানায় সে তো কোনোদিন মহারাজকে জমাদার বানিয়ে দেবে। তার মানে আরে বাবা, ফল মাটিতে পড়ে গেলেই তো তোলা হয়, তার মানে সব ফলই মাটি থেকে উপরে ওঠে। সত্যি তো, তাও বটে। বেটা সোজা পথে কায়দা করতে না পেরে বাঁকা রাস্তা নিয়েছে। না না, এমন অকর্মণ্যকে এক্ষুনি ছুটি দিয়ে দে কেষ্টা। বসে বসে এদের শুধু দেখছি ওই মাইনে খাবার ঠান্ডা। কিন্তু মামা বাবুর ধাঁধার এ কেমন উত্তর হলো মহারাজ? সব কথায় মহারাজ মহারাজ বলে নাটি কান্না করো না তো বাপু, যেটা করলে কাজ দেবে তাই করো। সেই কাজের কাজটাও কি আপনিই বলে দেবেন মামা বাবু? অবশ্যই, যা এখন থেকে ওই ঘরে বসে বসে ঘটে একটু বুদ্ধি ভর দেখি, তারপর না হয় আরেকবার আসবি। হ্যাঁ, তখন আমি একটু আরেকবার ওই মেপে দেখবো কত হলো। কেষ্টা, ও হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় গোপালের এখন কদিন বিশ্রাম নেওয়ার দরকার। গোপাল তুমি বরং। সে না হয় যাচ্ছি মহারাজ, কিন্তু দুর্যোধন আর রাবণের কথাটা মনে রাখবেন। বেটা বেটা কি বলে গেল? যাকে যাক, কাজ তো উদ্ধার হয়েছে। ওই রে, আমার চানের জলটা গরম করে দিলি? এই যে দিচ্ছি। বাপরে বাপ, কাজ করে মরবো আবার কথাও শুনবো, সত্য সব। আর চানের আগে তেল মাখতে মাখতে একটু পাঞ্চি বোবো, তারও কি জো আছে? আবার পানও লাগবে। সময় সময় একটু পানটা দোক্তাটা সেজে দিবি, এটাও কি মনে করিয়ে দিতে হবে? না না, আমি দিচ্ছি তো। সে সকাল থেকে একটু গন্ধ তেল এনে দিতে বলেছিল, তাতেও তো দেখছি কান দিচ্ছিস না। গতরটা একটু নাড়া, না হলে যে বুড়ো বয়সে চোখে একেবারে ঝিঝি পোকা দেখবি। দেখি দেখি, এইবার একটু উঁচু কাজ করতে হবে। হ্যাঁ, ওরে বাবা, গেল 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 গেল, পাটা বোধ হয় ভেঙেই গেল। ওরে বাবা রে, ও মা, এ কি কাণ্ড! এবার কি হবে? দেখি মহারাজ, পাটা একবার দেখি তো। ওরে বাবা, কি 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 ব্যথা, একেবারে টনটন টনটন করছে। মনে হচ্ছে আঘাত বেশ গুরুতর, সহজে সারবে না। মানে মুন্ডু আর তোমার মাথা। মানে একটু চুন আর হলুদ গরম করে লাগালেই ব্যথা কোথায় পটপট করে পালাবে তা নয়। এই ব্যথা বুড়ো তখন থেকে মাথা চুলকে মরলো। হ্যাঁ, চুন হলুদেই সেরে যাবে? ব্যথাও সেরে যাবে আর এই বুড়ো ভেগে যাবে। যাও সব, তোমরা বাড়ি যাও দেখি, দরকার হলে ওই ডেকে নেব, দরকার না হলে আসবো না। বাহ বাহ বাহ, সব লোক কি চলে। যাও যাও, বেরো বেরো বেরো। আরে যাচ্ছ কোথায় সব? এবার তো শুনলাম পণ্ডিতেরও ছুটি হয়ে গেছে। সঙ্গে সেনাপতিরও চাকরি গেছে। এখন তো বুড়ো বলছে ও নাকি একা এই লাঠি ঘুরিয়ে ওই 100 জনকে চিৎ করে ফেলতে পারে। ওকে তার আবার উপায় বা কি? উপায় তো তাহলে একটাই, গোপাল। হ্যাঁ, গোপাল? হ্যাঁ হ্যাঁ, এখন ওই গোপালের বুদ্ধি আমাদের ভরসা। ওই মামার কাছে তো ওর নিজেরই মুখ পুড়েছে। কিন্তু আর যখন কোনো উপায় নেই তখন তখন না হয় একবার ওই গোপালের কাছে গিয়ে দেখলেই হয়। তবে তাই চলো।
নে নে তোরা হাতে হাতে ধরিয়ে দে, আমি ততক্ষণে রান্নাটা চাপিয়ে ফেলি। দাদু তো একেবারে কোমর বেঁধে নেমেছে দেখছি। হ্যাঁ, দাদু তাহলে রান্নাও করতে পারো? রান্না করা তো আমার বাঁ হাতের কাজ। ওহ, আমরা ওদিকে ভেবে ভেবে অস্থির। এদিকে গোপাল তো দিব্যি বাচ্চাদের নিয়ে ওই চড়ুই ভাতি করছে। আরে আরে, সবাই যে একেবারে দল বেঁধে হাজির, ব্যাপার কি? গোপাল এখন তুমি ভরসা। মহারাজের ওই মামার জ্বালায় আমাদের তো একেবারে চোখের জলে নাকের জলে অবস্থা। সেটা তো একটু হবেই মন্ত্রী মশাই। হবে মানে? মামা মহারাজের মাথার যা পোকা নাড়িয়ে দিয়েছেন, তাতে বেশ কড়া কোনো ওষুধ না দিলে যে ওই পোকা মরবে না। তুমি যা হোক একটা কিছু করো গোপাল। আমি আর কি করব, আমার আর কি বা মুরত বলুন। মহারাজকে একা পেয়ে সে যে সব লুট করে চলে যাবে গোপাল। দেখুন তবে মহারাজের কপালে আর কি কি আছে। মন্ত্রী মশাই, আপনি বরং নবাবের কাছে খবর পাঠান যে আমি 1 সপ্তাহের জন্য কৃষ্ণনগরে নেই। যা করার নবাবই করবেন। নেরে সব, এবারে ভাতটা বসিয়ে নিই। এই তো একে একে সবাইকে সরিয়ে দিয়েছি। এবার এবার আমি নিশ্চিন্তে ভাগ্নের মুন্ডুটা চিবাবো। আর তারপর একেবারে বাঁধা ছাঁদা করে ঠিক সময় কেটে পড়বো। আমার রাজসভার কি অবস্থা, সব যে ফাঁকা। আহা, দুষ্টু গরু থেকে শূন্য গোয়াল ঢের ভালো ভাগ্নে। মহারাজের নামে নবাবের ফরমান আছে। এই সময় আবার নবাবী ফতোয়া। সর্বনাশ! আরে সর্বনাশটা কিসের সেটা তো বলবি। এতে 90টা মোহর আছে। ভালো ভালো, তা দে দেখি। নবাব বলেছেন 3 দিনের মধ্যে এগুলো সমানভাবে খরচ করতে হবে। তা সে তো খরচ করাই যাবে, এতে আবার সর্বনাশের কি হলো? 1 ভাগ খরচ সঙ্গে সঙ্গে অতীতকালে চলে যাবে, আর 1 ভাগ ইহকাল বাঁচাবে, খেয়েছে আর শেষ ভাগ পরকাল তৈরি করবে। এই যে সর্বনাশের মাথায় বাড়ি। মামা, কিছু একটা করো। নবাব বলেছেন এইভাবে খরচ না করতে পারলে আমাকে আর আমার মন্ত্রীকে শুলে চড়াবে। আরে নবাব নিজে কাল সকালে আসছেন। দাঁড়া দাঁড়া, অত উতলা হোস না। এই না, মোহরগুলো ধর, তোর মন্ত্রীকে ডেকে পাঠা। আর কি হচ্ছে? আমার মন্ত্রীকে ছাঁটাই করে তুমি তো এখন আমার মন্ত্রী। আমি শুলে চড়লে তোমাকে নিয়েই শুলে চড়বো। আচ্ছা বোকা ছেলে তো, বিপদে মাথা স্থির রাখতে হয় বাবা। চল ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিবি। আমি ততক্ষণ একটু চিন্তা করে দেখি। কি মামা বাবু তো এখনো এলো না। ও সেপাই, আরে মামাকে ডেকে আনো। আগে তিনি তো চলে গেছেন। কোথায়? উনি বললেন ওই তীর্থে যাচ্ছেন, তারপরেই তো ছুটলেন। ওহ, কি যে করি। না 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 না, এক্ষুনি অন্তত সারা নগরে একবার ঢেঁড়া পিটিয়ে দিই, দেখি কেউ যদি কোনো বুদ্ধি বাতলাতে পারে। বাবারে, ওই বাপরে বাবা, খুব ছোট বেঁচে গেছি। আর এখানে আসে বাবা। শোনো শোনো, মহারাজের ঘোষণা, 90টা স্বর্ণ মুদ্রাকে 3 ভাগে ভাগ করে খরচ করতে হবে। নবাব তাহলে এই চাল চেলেছে। ঠিক আছে। মহারাজ, আমার কাছে আপনার সমস্যার সমাধান আছে মহারাজ। বলো কি? তবে সেটা হাতে কলমে বুঝে নেবার জন্য আপনাদের যে আমার সঙ্গে কয়েকটা জায়গায় যেতে হবে মহারাজ। যাবো যাবো, যেখানে বলবে সেখানেই যাব, শুধু সঠিক উত্তর চাই। বেশ, তবে চলুন। এটা আবার আমাকে কোথায় নিয়ে এলে? ঝাপনা, এই যে দেখুন সবাই কেমন পাশা খেলায় মেতে আছে। নিন মহারাজ, এবার আপনি ওই 90টা স্বর্ণ মুদ্রার মধ্যে
30টা এখানে বাজি ধরুন। তার মানে হা ধরেই দেখুন না। বেশ, এই না হয় ধরলাম। নিন নিন, চাল দিন, হয় ছক্কা না হয় ফক্কা। যা, সব মোহরই তো হেরে গেলাম। দেখুন, 30টা মোহরই অতীত হয়ে গেল। মানে আপনি এক নিমেষেই সব কেমন উড়িয়ে দিলেন। আরে তাই তো, বহুত খুব। এবার আসুন, আরেক জায়গায় নিয়ে যাই আপনাকে। চাষি, কাঁদছো কেন? ফসল রুইতে হবে, কিন্তু ট্যাঁকে কানা করি নেই। আজ না বুনলে কাল খাবো কি বাবু? একে যদি আপনি 30টা মুদ্রা দিলেন, তাহলে বেচারার বর্তমানটা বাঁচে, আর আপনার 30টা মোহরও ঠিক কাজে লেগে যাবে। আরে বাবা, ঠিক বলেছ তো। এই নাও ভাই, আজকের দিনেই তুমি এগুলো খরচ করে বীজ কেনো। একে আবার প্রতিটি প্রশ্নের উত্তর ওর কাছে আছে। এবার তাহলে রইল মাত্র 30। কিন্তু এগুলো দিয়ে পরকাল বাঁচাবো কি করে? তারও উপায় আছে মহারাজ। সেটা কি? ওই যে ভিখারিটা বসে আছে, ওকে আপনি এই মুদ্রাগুলো দান করে দিন। সে না হয় করলাম, কিন্তু তারপর ওর আশীর্বাদে আপনি পরজন্মে স্বর্গে যাবেন মহারাজ। এই নাও ভাই, এই নাও, খেয়ে পরে বাঁচো। ভগবান আপনার মঙ্গল করুন। সাবাস। আমার উত্তর তাহলে ঠিক হয়েছে জাহাপনা। এত বুদ্ধি তো আমার গোপাল ছাড়া আর কারোর হতেই পারে না। কে তুমি? আমি আপনার গোপাল মহারাজ। ও, তাহলে গোপাল, এটা তোমারই বুদ্ধি ছিল, হ্যাঁ? তাহলে তুমি নবাবকে ভুল খবর পাঠিয়েছিলে। হ্যাঁ জাহাপনা, ক্ষমা করবেন। আপনার এই ধাঁধা না এলে আমাদের সত্যি সত্যি দেশ ছাড়তে হতো, আর মহারাজও ভিখারি হয়ে যেতেন। আমায় ক্ষমা করুন। ঠিক আছে, চলো চলো চলো, প্রাসাদে গিয়ে তোমার গল্প শুনবো। এ কি, সকাল সকাল তোমাকে এইভাবে বসে থাকতে তো আমি আগে কোনো দিন দেখিনি। কি হয়েছে তোমার? আচ্ছা রানী, তোমার কি মনে হচ্ছে না আজ পৃথিবীটা একটু বেশি জোরে ঘুরছে? পৃথিবী জোরে ঘুরছে? আমার তো তেমন কিছু মনে হচ্ছে না। তাহলে আমার কেন মনে হচ্ছে? তোমার চোখগুলো বড় বড়, কান লাল, কপালে ভাঁজ। তোমার কি শরীর খারাপ? কি হয়েছে তোমার? কাল সারা রাত চিন্তায় আমি দু চোখের পাতা এক করতে পারিনি। হাঁটলে মনে হচ্ছে আমি বেশি জোরে হাঁটছি, বসলে মনে হচ্ছে পৃথিবীটা বেশি জোরে ঘুরছে, আর আর শুলে মনে হচ্ছে বিছানাটা আমাকে নিয়ে আকাশে উঠছে। আমার সাথে কি হচ্ছে না আমি নিজেই বুঝতে পারছি না রানী। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি রাজবৈদ্যর কাছে খবর পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, তাই ভালো। রাজবৈদ্য এসে চিকিৎসা শুরু করলেই তুমি সুস্থ হয়ে উঠবে। এই কে আছো? কে আছো? তাড়াতাড়ি রাজবৈদ্য মশাইকে খবর দাও। জানলাটা বন্ধ করে দাও তো রানী, আজ সূর্যটা বড্ড আলো দিচ্ছে, আমার চোখ একেবারে ঝলসে যাচ্ছে। জানলা যে বন্ধ। ও হ্যাঁ, তাই তো। তাহলে মনে হয় এগুলো সব খালি পেটে থাকার ফল। রানী রানী, তুমি এক্ষুনি আমার খাবারের ব্যবস্থা করো। কে আছো? তাড়াতাড়ি রাজার জন্য মন্ডা মিঠাই নিয়ে এসো। প্রণাম মহারাজ। শুনলাম আপনার শরীর খুব খারাপ মহারাজ।
ঠিকই শুনেছেন বৈদ্যমশাই, দেখুন না সকাল থেকে রাজা কেমন অদ্ভুত আচরণ করে যাচ্ছেন। দাও দাও, বড্ড খিদে পেয়েছে যে, আরে তাড়াতাড়ি দাও। এ কি মহারাজ? এই মিষ্টিগুলো এত নোনতা কেন? এরকম জঘন্য মিষ্টি আমি আগে কোনোদিনও খাইনি। আবার কি হলো? মহারাজের প্রিয় মিষ্টিকে উনি নিজেই নোনতা বলছেন। কি হলো, কি হলো আমার মহারাজের, কি হলো? এটা কেমন কথা হলো? পৃথিবী জোরে ঘুরবে কি করে? এটাও কি সম্ভব? আমার পুঁথিপত্রে আগামী 100 বছর এরকম সময়ের কথা তো উল্লেখ নেই। বাবারে বাবা, রাজামশাই হয়তো এখনো ঘুমের ঘোরে, তাই ভাবছেন পৃথিবী হয়তো ঘুরছে জোরে। একটু আগে দেখে এলাম রাজবৈদ্য রাজার চিকিৎসা শুরু করেছেন। বিজ্ঞান বলছে পৃথিবী সূর্যের কাছে আসলে পৃথিবী ধ্বংস হবে। তাহলে মহারাজ কোথা থেকে বেশি সূর্যের আলো পাচ্ছেন? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আমার মনে হয় মহারাজ পাগল হয়ে গেছেন। আমার সামনে রাজাকে একবার পাগল প্রমাণ করতে পারলেই আমাকে রাজা হওয়া থেকে কে আটকায় দেখবো। মহারাজের এই খারাপ সময় আমাদের কিন্তু মহারাজের পাশেই থাকা উচিত। কি সকাল সকাল সবার মুখ একেবারে বাংলার পাঁচের মতো দেখাচ্ছে কেন? সবাই বুঝি আমার মতো ওই ঠান্ডা জলে স্নান সেরে তারপর রাজসভায় এসেছেন? এই তো পথের কাঁটাটাও এসে হাজির। এবার এটাকেও উপড়ে ফেলতে হবে। মহারাজের যে অসুখ। তাই নাকি? কি অসুখ? সে অসুখ বড় বড় অসুখকেও হার মানায়। তুমি নিজের চোখেই দেখবে। চলো গোপাল, রাজামশাই সকাল থেকে কেমন পাগলামি শুরু করেছেন। না 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 না, সব গন্ডগোল, সব গন্ডগোল। রাজার চিৎকার শুনে উড়ে গেল দুটি কাক। দেরি করা ঠিক হবে না, চলুন এবার যাওয়া যাক। কিছু যে একটা ঘটেছে সেটা তো খুব ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু কি ঘটেছে আর কিভাবে ঘটেছে সেটা যে একবার দেখতেই হচ্ছে। চলুন চলুন, হ্যাঁ চলুন চলুন না, দেখে আসা যাক। এই ওষুধটা খেয়ে নিন মহারাজ। কিছু বুঝলেন বৈদ্যমশাই? এরকম অদ্ভুত রোগ তো আগে দেখিনি। দেখো দেখো রাজবৈদ্য, বাইরে মনে হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। জানলা দিয়ে বৃষ্টির জল ঘরে ঢুকছে। রাজার কি তাহলে চোখের অসুখ করলো? বাবা, নাকে একটা বিচ্ছিরি গন্ধ আসছে রানী। মনে হয় রাজপ্রাসাদের আশেপাশে কোনো মরা জীবজন্তু পড়ে আছে। কোথায় মহারাজ? আমার নাকে তো বাগানের সুন্দর গোলাপের গন্ধ আসছে। না 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 না, চোখের নয়, চোখের নয়, মনে হচ্ছে নাকের অসুখ হয়েছে। কি ব্যাপার, তোমরা এখানে কেন? আপনার শরীর কেমন আছে সেটা দেখতে এলাম মহারাজ। আপনার শরীর নিয়ে আমরা মহা চিন্তিত। এখন আপনার শরীর কেমন আছে মহারাজ? ভালো নেই গোপাল, একদম ভালো নেই। সেটাই তো চাই। আচ্ছা গোপাল, তোমার কি মনে হচ্ছে আজ পৃথিবীতে একটু জোরে ঘুরছে, তাই না? পাগলামিটা আস্তে আস্তে বাড়ছে মনে হচ্ছে। একদম ঠিক বলেছেন মহারাজ। সেই কোন সকালে স্নান সেরে রাজসভার উদ্দেশ্যে রওনা হয়েছি, আর এদিকে রাজসভায় ঢুকতে কেমন দুপুর হয়ে গেল। মিথ্যে কথা, রোজ দেরি করে রাজসভায় আসে আর এখন দোষ ঢাকতে রাজামশাইয়ের হাতে হ্যাঁ মেলানো হচ্ছে। দেখাচ্ছি মজা। মহারাজ, আমার কিন্তু মনে হচ্ছে আজ পৃথিবী ঠিক মতোই ঘুরছে। জোরেও ঘুরছে না, আস্তেও ঘুরছে না। আজ গোপাল দেরি করেই রাজসভায় ঢুকেছে। এই তাহলে তুমি কি বলতে চাইছো মন্ত্রী? আমার কি মাথা খারাপ হয়েছে? আগে না মহারাজ, আমি তা বলতে চাইনি। এই বিষয়ে তোমাদের কি মত? একে একে বলো, একে একে। যদি অভয় দেন তাহলে বলি মহারাজ, আমি কিন্তু মন্ত্রী মশাইয়ের সঙ্গে একমত। আমিও মহারাজ। মেনে নেব সাজা, তাও সই যদি দিতে বলেন না খত। রাজামশাই, আমিও মন্ত্রী মশাইয়ের সাথে এ ব্যাপারে একমত। আমার মনে হয় রাজামশাই, আপনার একটু বিশ্রাম প্রয়োজন। তাহলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে। মনে হয়
আরে সকাল থেকে তো বিশ্রাম নিয়েই যাচ্ছি। শোনো রাজবৈদ্য, 24 ঘন্টার মধ্যে আমার রোগ ঠিক করতে না পারলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। যে করেই হোক আমাকে সুস্থ করে তোলো, আর তোমার হাতে মাত্র 24 ঘন্টা সময়। রাজামশাই, আপনি ব্যস্ত হবেন না, এবার আপনি একটু বিশ্রাম নিন। হ্যাঁ, তাই ভালো। তুমি এবার একটু বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। দেখো, বিশ্রাম নিলেই যদি রোগ ঠিক হয়ে যেত তাহলে তো এই পৃথিবীর কারুর শরীর খারাপ হতো না। আমার মনে হয় মহারাজের জটিল অসুখ করেছে। মন্ত্রী ঠিক বলেছে, আমার মাথাটাও কেমন ঘুরছে মনে হচ্ছে। রাজবৈদ্য, আরে কিছু একটা করো। অনেক তো চেষ্টা করলেন বদ্যিমশাই, রাজার রোগ কিছু ধরতে পারলেন কি? সেই চেষ্টাই তো করছি মন্ত্রী মশাই। আপনি দিন দিন বুড়ো হয়ে যাচ্ছেন বদ্যিমশাই, এবার আপনি হাল ছেড়ে দিন। আপনার পক্ষে রাজাকে সুস্থ করা সম্ভব নয়। রাজাকে আমি অত সহজে সুস্থ হতে দেব না। এবার রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্ব শেষ। এখন যে আমি কি করি কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় মহারাজ পাগল হয়ে গেছেন, বদ্ধ উন্মাদ। পাগলের জন্য ওষুধ নয়, পাগলা গারদের ব্যবস্থা করতে হবে, বুঝেছো? এই তো রানীমা, মহারাজের শরীর এখন কেমন আছে? ভালো নেই গোপাল। মহারাজ এখন বিশ্রামে, রাজবৈদ্য রাজার চিকিৎসা করছেন। আপনি মিথ্যে মিথ্যে চিন্তা করছেন রানীমা। না গোপাল, আমি মহারাজের শরীর নিয়ে যতটা না চিন্তিত, তার চেয়ে বেশি চিন্তিত ওই বিশ্বাসঘাতক মন্ত্রীটার জন্য। বুঝতে পেরেছি রানীমা। তোমাদের রাজা আর হয়তো রাজা থাকবেন না, ওই মন্ত্রীটা। রানীমা, আমি থাকতে আপনি কোনো চিন্তা করবেন না। যতদিন আছে গোপাল ভাঁড়, মন্ত্রী বেটা পারবে না মটকাতে মহারাজের ঘাট। গিন্নি, আজ আমাকে এক বাটি মুড়ি দাও দেখি। আগে বলতে কি হয়? তোমার জন্য যে ভাত বসালাম সেগুলোকে খাবে শুনি। আরে বাবা, ভাত খেলে তো ঠান্ডা জলে হাত ধুতে হবে, তার চেয়ে মুড়ি খাওয়াই ভালো। তোমার মতন এমন শীত কাতুরে লোক আমি দুটো দেখিনি। হ্যাঁ, কি বললে? আমি শীত কাতুরে? ভুল কিছু বললাম? আরে এত রাতে আবার কে এলো? এত রাতে কি খবর বদ্যিমশাই? মহা বিপদে পড়ে তোমার কাছে এলাম গোপাল। না না, বিপদে না পড়লে তো কেউ এত রাতে গোপালের কাছে ছুটে আসে না। কি বিপদ হলো সেটা তো বলুন। এত বছর ধরে আমি চিকিৎসা করছি, এইরকম অদ্ভুত রোগ তো আমি আগে দেখিনি। পৃথিবী নাকি জোরে ঘুরছে, সূর্য নাকি বেশ আলো দিচ্ছে, বাইরে প্রচন্ড রোদ, আর উনি বলছেন জানলা দিয়ে বৃষ্টির জল ঢুকছে। মিষ্টিকে নোনতা বলে দাবি করছেন। উনি কখন যে কি করছেন আমার কিছুই মাথায় ঢুকছে না গোপাল। আমার মনে হয় রাজার যে সে অসুখ করেনি। ঠিক তাই, হ্যাঁ ঠিক তাই। ঠাকুর না করুক, আমার মনে হয় ওই মন্ত্রী মশাই ঠিকই বলেছেন। মন্ত্রী কি বলেছেন? মন্ত্রী মশাই আমাকে বললেন হাল ছেড়ে দিতে। রাজা নাকি পাগল হয়ে গেছেন। উনি রাজা মশাইয়ের জন্য ওষুধ নয়, পাগলা গারদের ব্যবস্থা করবেন। মন্ত্রী তাহলে মনে মনে রাজাকে পাগল সাজানোর ষড়যন্ত্র করছে। গোপাল থাকতে মন্ত্রীর এই ষড়যন্ত্র যে কিছুতেই সফল হবে না। আমার মনে হয় এটা রাজা মশাইয়ের মনের অসুখ, আর এটা এক্ষুনি না সারালে পাগল হয়ে যাওয়াটাও অসম্ভব কিছু না। আর তারপর মনের অসুখ? হ্যাঁ, খুব খুব খারাপ জিনিস। এই মনের অসুখ খুব খারাপ জিনিস, এর কোনো ওষুধ নেই। আছে আছে, রোগ থাকলে তার ওষুধও নিশ্চয়ই থাকবে। সে কি? এই রোগের কি ওষুধ?
কি পারবে আমার কথা মতন কাজ করতে? অবশ্যই অবশ্যই পারবো। তাহলে তুমি গিয়ে ওষুধের ব্যবস্থা করো, আমি মুড়ি খেয়ে একটু পরেই রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই ঠান্ডায় ওষুধ বেশ ভালোই কাজ করবে মনে হচ্ছে। এই বলতে পারো গোপাল, আজ কেন সূর্য ওঠেনি? সূর্য উঠবে কি করে রাজামশাই, এখন তো রাত। রাত? কে বলেছে? কোথায় লেখা আছে যে এখন রাত? আগে রাজামশাই, তাহলে হয়তো সূর্য আজ উঠতে ভুলে গেছে। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি গিয়ে সূর্যকে বলে আসছি। তুমি সূর্যের সাথে কথা বলবে? তুমি আমাকে বোকা বানাচ্ছ গোপাল। সে আর নতুন কি ঘটনা মহারাজ, গোপাল তো শুধু একটা কাজই পারে, সবাইকে বোকা বানাতে। ঠিক ঠিক বলেছ মন্ত্রী। ভাগ্যিস আমার শরীর খারাপটা হলো, না হলে এই সত্যটা তো আমি জানতেই পারতাম না। এই তো এতদিনে মহারাজ আমার কথায় একমত হলেন। ইহে রাজবৈদ্য, তোমাকে যে 24 ঘন্টা সময় দিয়েছি সেটা মনে আছে তো? আগে রাজামশাই। রাজামশাই, রাজবৈদ্য আপনার রোগের সঠিক ওষুধ খুঁজে পেয়েছেন। আপনি এবার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তাই নাকি? কোথায় কোথায় সেই ওষুধ? দাও দাও এক্ষুনি। আগে ওই বাইরে রাখা আছে মহারাজ। কই কই কই, চলো দেখি, চলো। আস্তে আস্তে। এই যে রাজামশাই, এই হলো আপনার ওষুধ। এ কি, এ তো ঠান্ডা জল ভর্তি বালতি। অদ্ভুত, এরকম ওষুধ তো আমি আগে দেখিনি। এই 5 বালতি ওষুধ আমাকে খেতে হবে? আগে না মহারাজ, এই গায়ে ঢালতে হবে। হ্যাঁ মহারাজ, নিন আপনার রাজবেশ ছেড়ে এই পোশাকটা পরে নিন। তোমরা কি করতে চাইছো কিছুই কিন্তু বুঝতে পারছি না আমি। আস্তে আস্তে সব বুঝতে পারবেন। নিন নিন, পরে নিন। এবার মহারাজ একে একে বালতির জল গায়ে ঢালুন। এবার মাথায় রাখবেন মহারাজ, 1 বালতি ঢালার পর মনে মনে 10 গুণে আবার পরের বালতির জল ঢালবেন। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এই তো, এটাই তো চাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার গা মোছার জন্য কাপড় কাপড় নিয়ে এসো। না মহারাজ, এখনো শেষ হয়নি। এবার আপনি চাঁদের দিকে তাকিয়ে 10 মিনিট হাত জোর করে দাঁড়িয়ে থাকুন। 15 মিনিট দাঁড়িয়ে থাকলে আরো ভালো হয় মহারাজ। এতে কি আমার রোগ সেরে যাবে? অবশ্যই যাবে মহারাজ। গোপাল গোপাল, হা ওঠো গোপাল ওঠো, সর্বনাশ হয়ে গেছে। কি কি হয়েছে? মহারাজের অসুখ যে বেড়েই চলেছে। ঠান্ডা লেগে মহারাজ এখন কাঁপছেন। জ্বর সর্দি কাশি একসাথে সব হয়েছে। তাই নাকি? এ তো বেশ খুশির খবর। এটা এটা খুশির খবর। মহারাজ যে ভীষণ চটে আছেন আমাদের ওপর। চলুন চলুন, গিয়ে একবার মহারাজের শরীর কেমন আছে দেখে আসা যাক। রাজামশাই, এখন আপনার শরীর কেমন আছে?
গোপাল তুমি কি আমার সাথে মজা করছো? আগে পৃথিবীটা কি জোরে ঘুরছে? ইয়ার কি হচ্ছে? পৃথিবী জোরে ঘুরলে কি বোঝা যায়? আগে সূর্যের আলো বেশি না কম? থামো মরকট! কোনদিন সূর্যের আলো দেখোনি? ওরে বাবা, ওই তো ওষুধ দাও। বৈদ্যমশাই, মনে হয় আগের রোগ পালিয়ে সে জায়গায় নতুন রোগ এসেছে। আরে এতক্ষণ ধরে হাঁটছি আর সেটা চোখে দেখতে পাচ্ছ না? দাঁড়িয়ে আছেন কেন বৈদ্যমশাই? আপনি এক্ষুনি রাজার জ্বরের চিকিৎসা শুরু করুন, কাজ হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে রাজ্য যে মাথায় উঠবে। এখন তাহলে আমাদের কি করা উচিত? আজ যদি সবাই আমাকে রাজা হওয়ার প্রস্তাব না দেয় তাহলে 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 আমি নিজেই এই প্রস্তাবটা রাখবো। রাজার অবর্তমানে পাশের রাজ্য আমাদের আক্রমণ করতে পারে। রাজা ছাড়া আমরা যে দুর্বল হয়ে পড়ব। কে বলেছে আমরা দুর্বল হয়ে পড়ব? আমাদের রাজা তো আমাদের সাথেই আছেন। এই যে গোপাল, তুমি কি উল্টোপাল্টা বকবক করছো? হ্যাঁ, উল্টোপাল্টা নয়, রাজা এখন আগের থেকে সুস্থ আছেন। রাজবৈদ্য রাজাকে ধীরে ধীরে সুস্থ করে তুলছেন। বিশ্বাস না হয় তো আপনারা নিজে গিয়েই দেখে আসুন। এসো গোপাল, এসো এসো। এখন আপনার শরীর কেমন আছে রাজামশাই? হ্যাঁ, শরীর তো ঠিকই ছিল গোপাল। তাই নাকি? ওটা আমার মনের অসুখ ছিল গোপাল। হ্যাঁ ঠিক তাই, ওই হ্যাচ্চর ঠেলায় নাক দিয়ে পালিয়ে গেছে। তুমি আবার চোখে আঙুল দিয়ে আমার ভুল দেখিয়ে দিয়েছো। সর্বনাশ, এইবারেও আমার রাজা হওয়ার স্বপ্নই থেকে গেল। এই নিন মহারাজ, এই জড়িবুটিটা আপনি খেয়ে নিন। দরকার নেই রাজবৈদ্য, দরকার নেই। আমি এখন আগের মতন সুস্থ আছি, বুঝলে গোপাল? আমি বুঝতে পেরেছি তুমি আমাকে আবার বোকা বানিয়েছো, আর এই বিষয়ে আমার কোনো আক্ষেপ নেই। ছি 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 ছি, কি যে বলেন মহারাজ, আমি তো সামান্য। কিন্তু তোমার বুদ্ধি যে অসামান্য। বলো বলো, তুমি কি পুরস্কার চাও? আগে রাজামশাই, ওই সকালবেলা ঠান্ডা জলে স্নান করতে খুব ঠান্ডা লাগে, তাই যদি ওই সকাল সকাল এক বালতি করে গরম জল পাওয়া যায় তাহলে, মানে সে কি, সে তো বাড়িতেই করে নিতে পারো। আগে প্রতিদিন গিন্নিকে বলা আর হাঁড়ি কাঠে মাথা দেওয়া একই ব্যাপার। বুঝেছি গোপাল, বুঝেছি। একেই হয়তো বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, প্রতিদিন সকালে তোমার কাছে এক বালতি করে গরম জল পৌঁছে যাবে। ঠান্ডা জলে স্নান করার যে কি কষ্ট সে তো আমি বুঝি। কি মন্ত্রী, তো তোমার আবার কি হলো? আজ পৃথিবীটা একটু বেশি জোরেই ঘুরছে মহারাজ। কোথা থেকে যে কি হলো কিছুই বুঝতে পারছি না। রাজবৈদ্য, মন্ত্রী মনে হয় পাগল হয়ে গেছে। ঠিক বলেছেন রানীমা, এই পাগলামির জন্য ওষুধ নয়, পাগলাগারদের ব্যবস্থা করতে হবে এবার। ও মা গো, এই কার হাতে পড়েছি গো? আমার হাড় মাস কালি করে দিলে গো। চুপ চুপ, একেবারে চুপ। সব সময় নাকে কাঁদলে না, গলা টিপে মেরে রেখে দেব। হ্যাঁ, ওইটাই তো তুমি ভালো পারো, কোথায় কোথায় খালি গায়ে হাত তোলা। শুনবই তো, বলি সংসারের কাজকর্মের দিকে তোমার তো কোনো মনই নেই। দেখো, মিথ্যে কথা বলবে না একদম। আমি বুঝি কিছু না করে ঘরে বসে ঘুমোই? ঘুমোবে কেন? ঘুমোবে কেন? তোমার তো সব সময় মন পড়ে থাকে পাড়ার পুকুরে অন্য বউদের সঙ্গে গুলতানি করতে। হ্যাঁ,
আর সেই অপরাধের জন্য গায়ে হাত তুলতে না তুলতে চেঁচিয়ে পাড়া মাত করো, অসভ্য। হ্যাঁ, আমি তো বিনা কারণে চেঁচিয়ে পাড়া মাত করি, তাই না? তাহলে আমার হাতে পিঠে এত যে মারের দাগ, সেগুলো কে করেছে শুনি? দেখো, আমি কিন্তু তোমায় সাবধান করে দিচ্ছি, এরপর যদি গায়ে হাত তুলেছ না, তাহলে আমি মহারাজের কাছে নালিশ করে দেব, করবই করব। একবার করেই দেখো না, রাজবাড়ির দিকে পা বাড়ালেই না মেরে তোমার ঠ্যাং খোঁড়া করে দেব। শোনো, এতদিন যা করেছো, এবার আর সহ্য করব না। বেশি গায়ের জোর দেখা দিলে না, সোজা চলে যাব মহারাজের কাছে। খবরদার বলছি, বাড়ির বাইরে পা দেবে না। তবে আমি এত সহজে তোমায় ছাড়বো না, মহারাজকে নালিশ আমি করবই। এই আমি চললাম মহারাজের কাছে। গোপাল, আজকের দিনটা বেশ মনোরম, তাই না? মনটা বেশ প্রফুল্ল প্রফুল্ল লাগছে। আপনি ঠিকই বলেছেন। তবে জানেন কি, ওই মনে প্রফুল্লতা দুটি কারণে আসে মহারাজ। অর্থের অভাব আর অনর্থের চিন্তা না থাকলে। তাই নাকি? হ্যাঁ মহারাজ, আপনি রাজা, তাই আপনার অর্থের অভাবও যেমন নেই, তেমনি অনর্থের চিন্তাও নেই। তাই আপনার মন সব সময় প্রফুল্ল থাকবে না তো আর কার থাকবে বলুন? দেখো গোপাল, আমার মন যে সব সময় প্রফুল্ল থাকে আমি কিন্তু সে কথা বলিনি, আমি শুধু আজকের কথাই বলেছি। কিন্তু আমার মন তো সদাই প্রফুল্ল থাকে মহারাজ। সদা প্রফুল্ল থাকে? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তা কি কারণে প্রফুল্ল থাকে শুনি? ওই যে বললাম, অর্থের অভাব হলে মন খারাপ হয়, কিন্তু আমার তো সেসবের কোনো বালাই নেই। আমার অর্থের অভাব হলেই আমি আপনাকে জানাই, আর আপনি সঙ্গে সঙ্গে আমায় বকশিশ দিয়ে দেন। তোমার এত কথার মার পেঁচের উদ্দেশ্য এবার বোঝা গেল। বুঝতে পেরেছেন তাহলে? এই জন্যই তো আপনাকে এত ভালোবাসি মহারাজ। আমিও কিন্তু তোমাকে কম ভালোবাসি না। সে মহারাজ, আপনি ভালোবাসেন বলেই তো আমি আপনার পাশে পাশে থাকি। গোপাল, ভাড়ামির সাথে সাথে তুমি দেখছি মোসাহেবির কাজটাও নিয়ে নিয়েছো। আগে বেতন বাড়লে সব রকম কাজ করতেই আমি প্রস্তুত মহারাজ। তার মানে ঘুরিয়ে ফিরিয়ে সেই মাইনে, মানে পয়সা। এই তো কত সহজে আপনি আমার মনের কথাটা বুঝে ফেললেন মহারাজ। না না, এভাবে যখন তখন ওই জাট তার রাজবাড়ির ভেতরে যাবার অনুমতি নেই। কিন্তু আমাকে যে একবার মহারাজের সাথে দেখা করতেই হবে। ও রক্ষী দাদা, অনেক আশা নিয়ে এসেছি, এভাবে দুয়ার থেকে হাঁকিয়ে দিও না। মহারাজ এখন বাগানে বেড়াচ্ছেন, দরকার থাকলে রাজসভায় এসো। না না, আমি এক্ষুনি যাব। যা চলে, বারণ মানলো না, আশ্চর্য। এই এই শোনো শোনো। মহারাজের জয় হোক। মহারাজ, আপনার কাছে আমার বিশেষ নিবেদন আছে। কি, এখানে কি করে এলে? আমি ওকে মানা করেছিলাম মহারাজ, শোনেনি। নিরুপায় হয়ে আমি আপনার কাছে এসেছি মহারাজ, আমার বিচার চাই। ঠিক আছে ঠিক আছে, সে না হয় হবে, কিন্তু তুমি কে? মহারাজ, বিয়ের পরে স্বামীর পরিচয় স্ত্রীর পরিচয়, আর যেহেতু স্বামীর নাম মুখে আনতে নেই, তাই আমি একটু ঘুরিয়েই পরিচয় দিচ্ছি। মহারাজ, আমি হচ্ছি ঘটার বন্ধুর বউ। ঘটার বন্ধু মানে বটা? তা রাজসভায় না এসে বাগানে এসেছো কেন? মহারাজ, আমাকে বাঁচান, ওই ঘটার বন্ধু আমাকে মেরে ফেলবে মহারাজ। কেন? ওই নচ্ছারটা তোমাকে মেরে ফেলবে কেন? মহারাজ, পান থেকে চুন খসলে আমাকে মারধর করে। দেখুন, মেরে মেরে আমার কি অবস্থা করেছে দেখুন। কি সর্বনেশে কাণ্ড! হ্যাঁ, আমার রাজ্যে মহিলার উপর এমন অত্যাচার, এত দুঃসাহস বটার! নচ্ছারটার এখনই কঠিন শাস্তি পাওয়া দরকার। রক্ষী, আজ্ঞা করুন মহারাজ। এক্ষুনি বটাকে কারাগারে ভরে দাও। 1 বছরের জন্য সশ্রম কারাদণ্ড দিলাম ওকে। কিন্তু মহারাজ, ওর কারাদণ্ড হলে আমি খাবো কি? একা একা থাকবো কি করে? এটাও তো ভাববার বিষয়। তাহলে ওকে 101 ঘা বেত মারার আদেশ দিচ্ছি। দয়া করে ওটা করবে না মহারাজ। 100 ঘা বেত মারলে ও হয়তো 7 দিন উঠতে পারবে না, কিন্তু সুস্থ হয়ে ওঠার পর ওই মারের ঝাল তো আমার উপরেই মিটিয়ে নেবে। সেও তো একটা সমস্যা বটে। আচ্ছা বটাগিন্নি, একটা কথা বলো তো,
ঠিক কি কি কারণে ওই বটা তোমাকে মারধর করে? তার কি কোনো নির্দিষ্ট কারণ আছে নাকি? ভাত দিতে দেরি হলে মারে, পুকুর থেকে জল আনতে দেরি হলে মারে, বাজারে ধানের দাম কমে গেলে মারে, আবার গরু মাঠের ফসল খেয়ে গেলেও মারে। মোদ্দা কথা, পান থেকে চুন খসলেই মারে। মারার সঠিক কোনো কারণ নেই। বুঝলাম, মানে বউ পেটানো ওর অভ্যেসে দাঁড়িয়ে গেছে। শুধু অভ্যেস বলো না গোপাল, এ এক ভয়ঙ্কর রকমের বদ অভ্যেস। ঠিক আছে মহারাজ, হ্যাঁ, বটার এই বদ অভ্যেস আমি একদিনেই পাল্টে দেব। কি করে? দেখো না কি করি। তা বটার বউ, সঙ্গে কিছু পয়সা আছে নাকি? থাকলে আমায় দাও তো। এখন তো সঙ্গে নেই, কাল ভোরবেলা দিয়ে দিলে হবে। খুব হবে। গোপাল, তুমি কি এর কাছ থেকেও পারিশ্রমিক নিচ্ছ নাকি? হ্যাঁ, জি 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 মহারাজ, এ তো মাছ কেনার দাম। বটাকে পাকা শোল মাছ খাওয়াতে হবে না? মানে পাকা শোলের তেল ঝাল। খেতে কি ভালো না? মুখে দিলেই একেবারে সব রোগ ব্যাধি একেবারে বাপ বাপ বলে পালিয়ে যায় মহারাজ। পাকা শোলের তেল ঝাল খেলেই বটার এই বউ পেটানোর রোগ চলে যাবে? শুধু চলে যাবে কি বলছেন মহারাজ? এ জন্মে আর ওই রোগ ওর কাছে ঘেঁষবে না। তুমি পারবে গোপাল দাদা? কোনো শাস্তি না দিয়েই মানুষটাকে তুমি পাল্টে দিতে পারবে? দেখো না কি করি। শুধু আমি যা যা বলবো তোমাকে ঠিক তাই তাই করতে হবে। যেরকম যেরকম বলবে সেরকমই করব। মানে গোপাল, বলছিলাম কি, শুধু শোল মাছের ঝাল খাইয়ে আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ। বটার বউ আর কোনোদিন বটার হাতে মার খাবে না। আমার উপর আস্থা রাখতে পারেন মহারাজ। তোমার উপর সে আস্থা আমার আছে গোপাল। আগে মহারাজ, তাই তো আপনি আমার মাইনে বাড়িয়ে দিচ্ছেন। এই দেখো, আমি আবার কখন বললাম যে তোমার মাইনে বাড়িয়ে দেব? তবে তুমি যদি অন্য কোনো উপায়ে বটাকে সায়স্তা করতে পারো, তাহলে আমিও তোমার মাইনে বাড়িয়ে দেবার কথা ভাববো। ঠিক আছে মহারাজ, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এখন যাই। এসো গো বটার বউ, চলে এসো। না, বউটার ওপর অত চোটপাট করা ঠিক হয়নি। এখন যদি রাগের মাথায় সত্যি সত্যি মহারাজের কাছে গিয়ে নালিশ করে বসে, হ্যাঁ, তাহলে কি হবে? ওরে বাবা, তাহলে তো মহারাজ আমায় ভীষণ মারবে। হ্যাঁ, ওই তো মহারানী আসছে, কিন্তু সঙ্গে তো কোনো রক্ষী নজরে পড়ছে না যে আমাকে মহারাজের কাছে বেঁধে নিয়ে যাবে। তার মানে মহারানী বোধহয় মহারাজের কাছ অব্দি পৌঁছাতে পারেনি। নয় মহারাজ ওর কোনো কথা কানেই তোলেননি। মহারাজের কাছে গিয়ে নালিশ করা কি অতই সোজা? কি গো মহারানী, কি হলো? মহারাজ তোমার নালিশ শুনলেন তো? তা আমাকে তার কাছে বেঁধে নিয়ে যাওয়ার জন্য তো কোনো রক্ষী এলো না। বুঝতে পেরেছি, রাজবাড়ির দোরগোড়া থেকে ফিরে আসতে হয়েছে তো। আরে মহারাজ কৃষ্ণচন্দ্র বলে কথা, এসব হেঁজি পেঁজি ব্যাপার নিয়ে তার কাছে নালিশ করা কি অতই সোজা? তার থেকে সবকিছু মুখ বুঝে মেনে নাও, বুঝলে? বুঝলে? আমার হাতে তো সংসারের টাকা পয়সা থাকে না, ওই খুচরো খাচরা যেটুকু ছিল দিলাম, এতে হবে গোপাল দাদা? হবে মানে একেবারে ভেসে যাবে। কাল তোমায় যা যা করতে বলেছি সব মনে আছে তো? মনে আছে গো, মনে আছে। সব ঠিকঠাক পারবে তো? খুব পারবো। মাছটা খুব পাকা। যাই এবারে যথাস্থানে গিয়ে পুঁতে রেখে আসি। শুধু বাড়ি গিয়ে একটা খুরপি নিয়ে নিতে হবে।
মহারানী, বলি সাত সকালে কোথায় যাওয়া হয়েছিল শুনি? পাড়া বেড়াতে? বলি এত মার খেয়েও হুঁশ ফেরে না না? ঘরে তো রাধার মতো আনাজপত্র কিছু নেই। দুপুরবেলা মাঠ থেকে এসে যখন খেতে চাইবে তখন কি দিয়ে ভাত দেবো? তাই পুকুর থেকে কলমি শাক তুলে আনলাম। তা শাকই যখন তুলে আনলে তখন আরেকটু বুদ্ধি করে কিছু চুনোচোনা মাছ ধরে আনতে পারলে না? কতদিন যে মাছের ঝাল আর ভাত খাইনি। খাবে খাবে, আজ এমন মাছের ঝাল খাওয়াবো সারা জীবনে ভুলতে পারবে না। শোনো, আমি মাঠে যাচ্ছি, ফিরে এসে যেন সময় মতো শাক ভাতটুকু পাই। একটু দেরি হলে কিন্তু। মাঠের চেহারা দেখে মনে হচ্ছে নতুন ফসল লাগাবে বলে বটা মাঠের অর্ধেক অব্দি কুপিয়েছে। তার মানে আজ এসে বাকি অংশটা কোপাবে। ঠিক আছে, তাহলে না কোপানো অংশের শুরুতেই মাছটা পুঁতে দিই। আয় বাপ বটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি মাছটার কাছে আয়, নইলে শিয়াল কুকুরে মাছ নিয়ে পালিয়ে যাবে যে। হ্যাঁ, বাবারি বাবারি বাবা, এদিকটা কোপানো হয়ে গেল। এবার ওদিকটা কুপিয়ে ফেললেই বীজ ছড়ানো যাবে। বাবারি বাবারি বাবা। আরে একই দেখছি রে, এ তো মাছ। এ তো পাকা শোল মাছ। তাজ্জব ব্যাপার, তাজ্জব ব্যাপার। মাটি খুঁড়তে গিয়ে শোল মাছ বেরোলো। আরে বাস, আজ সকালেই মনটা মাছ মাছ করে উঠলো, আর মাটির ভেতর থেকে পিড়িং পিড়িং করে মাছ বেরিয়ে এলো। যা যা যা, বাড়ি যা, বাড়ি যা। তারপর এমন শোলের ঝাল খাবি না, সারা জন্ম ভুলবি না। কোথায় গেলে? কোথায়? কি হলো? কি এত হাঁক ডাক করছো কেন? আরে হাঁক ডাক করছি কি আর সাধে? এই দেখো দেখো দেখো, কি এনেছি দেখো। গোপাল দাদা তাহলে কাজের কাজ করে ফেলেছে, এবার বাকি কাজ আমায় করতে হবে। ওমা, কত বড় শোল মাছ গো! তুমি তো মাঠে গিয়েছিলে, মাছ পেলে কোথা থেকে? এক অদ্ভুত ব্যাপার। মাঠে মাটি কোপাতে কোপাতে না, মাটির ভেতর থেকে এই শোল মাছ পিং পিং করে বেরিয়ে এলো। ওরে বাবা রে, কোথা যাবো রে? মাটির ভেতর থেকে শোল মাছ? জমিয়ে রাঁধো তো দেখি, আমি টুক করে স্নানটা সেরে আসি। আহা, কি আনন্দ, কি আনন্দ! আজ পাকা শোল খাবো। যা বটা, ভালো করে স্নান করে আয়, তারপর এমন শোলের ঝাল খাবি যে। কি হলো কি? কি হলো কি? বলি কতক্ষণ আর পেটে কিল মেরে বসে থাকবো? তোমার এই নির্বিড়ে স্বভাবের জন্যই না মার খেয়ে মরো। আবার খাবে, আবার খাবে, আজকে আবার খাবে, নিশ্চয়ই খাবে। আমার মন বলছে, আমার হাত বলছে। এই নাও। একই এ তো শাক আর ভাত। শোল মাছ কই? শোল মাছ কোত্থেকে পাবো? সকালে যে শাক তুলে এনেছিলাম সেটাই ভেজে দিয়েছি। একদম বাজে কথা বলবে না, বাজে কথা বলবে না। এই তো একটু আগে এত বড় একটা শোল মাছ এনে দিলাম, সেটা কোথায় গেল? তুমি কি পাগল হলে নাকি? শোল মাছ কোথায়? তুমি তো আজ বাজারই যাওনি। না, মনে হচ্ছে তোমার মাথার কোনো গন্ডগোল হয়েছে, তাই এমন উল্টো পাল্টা কথা বলছো। কি বললে? আমি পাগল? কবে রে? খবরদার বলছি, একদম গায়ে হাত তুলবে না। ওগো কে কোথায় আছো গো? আমায় বাঁচাও। কে কোথায় আছো গো? আমায় বাঁচাও।
এই বটা, আবার বউকে মারতে শুরু করলি নাকি? ছি ছি বটা, এভাবে কি কেউ রোজ রোজ বউকে মারে? আহা, মারধর না করে মুখেও তো সমস্যার সমাধান করা যায় নাকি? বলি কি হয়েছে শুনি। দেখো না খুড়ো, আমি ওকে একটা শোল মাছ এনে রেঁধে দিতে বললাম, ও হাতে করে রান্নাঘরে নিয়েও গেল, হ্যাঁ নিয়ে গেল। তারপরও আমাকে শুধু শাক ভাত খেতে দিয়েছে। বলে না আমি কোনো শোল মাছ এনেই দিইনি। বলো বলো বলো, তুমি কেমন কথা হলো তুমি বলো। বলি ও বটা বউ, বটাকে শোল মাছ রেঁধে দিলি না কেন? পথে যেতে যেতে কিছু কথা কানে গেল, তাই ঢুকে পড়লাম। তা হ্যাঁ বটা বউ, মাছ রান্না করে দিলে না কেন? হ্যাঁ, আর মাছটা গেলই বা কোথায় আর এলোই বা কোথা থেকে? মাঠে চাষ করতে গিয়ে মাটির ভেতর থেকে, একদম ভেতরে তলদেশ থেকে এই যে শোল মাছ পিড়িং পিড়িং করে লাফিয়ে আমার কোলে এসে পড়েছিল। হ্যাঁ, শিগগিরই মাঠে চাষ করতে গিয়ে মাটির ভেতর থেকে শোল মাছ পেয়েছিস? বাহ, অসাধারণ! এরকম চলতে থাকলে তো ওই জেলেরা এবার থেকে জাল ছিপ এসব ছেড়ে মাঠে কোদাল চালিয়ে মাছ তুলবে। হ্যাঁ, ঠিক আছে? তোমরা সকলে কি বলো? তা বটা, তুই কি ঘুমিয়ে ঘুমিয়ে মাঠে কোদাল চালাবার বদলে নদীতে কোদাল চালাচ্ছিলি? হ্যাঁ বটা, তুই কি সকাল সকাল নেশা টেশা করছিস নাকি? কি যাতা বলছো কি তোমরা? যাতা বলছি মানে? হ্যাঁ, তুই মাঠে কোদাল চালিয়ে মাছ পেয়েছিস বলতে পারিস, আর আমরা কিছু বললেই যাতা হয়ে গেল? হ্যাঁ, শোনো, আমার মনে হয় বটার মাথার ব্যামো হয়েছে। কি গো, তোমরা কি বলো? হ্যাঁ, ঠিক বলেছো গোপাল, ওর মাথার ব্যামোই হয়েছে। শোন বটা, মাথার ব্যামোই হোক আর পেটের অসুখী হোক, মহারাজ কিন্তু তার রাজ্যে ওই নারীদের উপর কোনো অত্যাচার সহ্য করেন না। হ্যাঁ, কঠোর শাস্তি দেন। আমি আজই মহারাজকে গিয়ে সব বলছি। তুই আজ মহারাজের সঙ্গে দেখা করবি, না হলে পেয়াদে এসে কিন্তু তোকে ধরে নিয়ে যাবে, এই বলে দিলাম। হ্যাঁ, এসো এসো গোপাল। মহারাজের জয় হোক। তা বটাকে শায়েস্তা করার ব্যাপারে কি হলো? সব হয়ে গেছে মহারাজ, এখন শুধু নাটকের শেষ অঙ্কের প্রতীক্ষা। মহারাজের জয় হোক, বটা এসেছে। এখানে নিয়ে এসো। এই যে বটা, শুনলাম তুমি নাকি তোমার বউকে খুব মারধর করো। আগে মহারাজ, সে কি আর এমনি এমনি করি? মানে ভারী বেয়ারা আমার বউ। হ্যাঁ, একটা কথাও শোনে না মহারাজ, একটা কথাও না। আজ ওকে একটা শোল মাছ এনে দিয়েছিলাম, তা ও তা রান্না না করে আমাকে শাক পাতা রান্না করে দিয়েছে। আর মিথ্যে করে বলছে যে আমি নাকি কোনো মাছই দিইনি। বুঝুন তাহলে। তা শোল মাছ কোথা থেকে পেলে? আগে মহারাজ, আমি ওই যে জমি হয় না, চাষবাস করে, ওই জমি কোপাবার সময় ওই মাছ জমির তলা থেকে একেবারে পিড়িং করে উঠিয়ে আমার কোলে এসে পড়েছে মহারাজ। সত্যি কথা। দেখো বটা, মাটি খুঁড়ে আলু, বিট, গাজর পাওয়া যায়, কিন্তু মাটি খুঁড়ে শোল মাছ, আমার তো মনে হয় তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। তাই এখন কিছুদিন তোমার পাগলা গারদে থাকা দরকার। রাজবৈদ্যকে বলে আমি আজই তোমায় পাগলা গারদে পাঠাবার ব্যবস্থা করছি। পাগলা গারদ? হরি বাবরে, ওখানে গেলে আমি যে সত্যি সত্যি পাগল হয়ে যাব মহারাজ। ঠিক আছে, ঠিক আছে, তুই যদি এক দৌড়ে এখান থেকে পালিয়ে যেতে পারিস, তাহলে আর তোকে পাগলা গারদে যেতে হবে না। এ কি করলে গোপাল, শয়তানটাকে পালিয়ে যেতে দিলে? আরে বাড়ি গিয়ে ও তো আবার বউকে মারধর করবে। না মহারাজ, মনে হয় সেটি আর করবে না। বলছো? আমার কথা বিশ্বাস না হলে চলুন, নিজের চোখেই দেখে আসবেন। চলুন। এটা কি করে হলো? সত্যি তো চাষের জমিতে শোল মাছ আসবে কি করে? তা যদি না হয় তাহলে আমি শোল মাছ পেলাম কি করে? সব কিছু কেমন একটা গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার মাথাটাই কি আর কাজ করছে না? হ্যাঁ, সারাদিন অনেক ধকল গেল, নাও এখন খেয়ে নাও। এ তো শোল মাছ, কিন্তু জমি কুপিয়ে শোল মাছ তো পাওয়া যায় না। আমি ইচ্ছে করলেই যায়, আবার ইচ্ছে না করলেই যায় না। এ তোমার কি খেলা বউ? এই তো খেলা শুরু। কি মুখের দিকে কি দেখছো? নাও ভাত খাও।
গোপাল এ কি দেখছি? শেষ অঙ্কের শেষ দৃশ্য। দেখলে তো আমার প্রথম খেলা? এরকম 101 খেলা আমি জানি। এতদিন মুখ বুঝে তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু এবার মারতে এলে দেখাবো আমার দ্বিতীয় খেলা। এবার পাগল বনেছো, পরের বার হয়ে যাবে ছাগল। কাদার জায়গাও পাবে না তখন, এই বলে দিলাম। হ্যাঁ, কথা দিচ্ছি জীবনে আর কখনো তোমার গায়ে হাতে পায়ে কোথাও হাত তুলবো না, দয়া করে আর কোনো খেলা দেখিও না বউ। মনে থাকবে তো? সারা জীবন মনে থাকবে। সত্যি গোপাল, তোমার জবাব নেই। কত সহজে কত বড় একটা সমস্যা সমাধান করে দিলে। বলেছিলাম না, পাকা শোলের তেল ঝাল খাইয়ে বটার ওই বউ পেটানো রোগ আমি জন্মের মতো সারিয়ে দেব। তুমি আমার কথা রেখেছো গোপাল। আপনি কিন্তু এখনো আপনার কথা রাখেননি মহারাজ। আমি আবার তোমায় কি কথা দিয়েছি? আমার ওই মাইনে বাড়ানোর ব্যাপারটা। সত্যি গোপাল, তুমি শুধু রসিকই নও, নিজের পাওনা গন্ডার ব্যাপারে টনটনে জ্ঞান তোমার। তা তো একটু হবেই মহারাজ। পাওনা গন্ডার ব্যাপারে টনটনে জ্ঞান থাকলেই না হাতে অর্থ আসবে, আর হাতে অর্থ থাকলেই মন প্রফুল্ল। দারুণ বলেছ। আই ব্যাপার কি বলো তো মন্ত্রী? সেই তখন থেকে দেখছি তুমি খালি আর চোখে তাকাচ্ছ আর ফিকফিক করে হাসছো। তখন থেকে নয় মহারাজ, গত কয়েকদিন থেকেই। সেই জবে থেকে মুর্শিদাবাদের মন্ত্রীদের সমাবেশ থেকে মন্ত্রী মশাই ফিরেছেন তবে থেকে। তবে শুধু হাতে তো আর ফেরেননি। তার মানে কত লোকে কত কি নিয়ে আসে, মন্ত্রী মশাই মাথার ব্যামো নিয়ে এসেছেন। তাই নাকি মন্ত্রী? তা পাগলামোটা এখন ঠিক কি অবস্থায় আছে? মানে কাঁচা না পাকা? পাগল আমি কেন হব মহারাজ? পাগল তো হয়ে গেছে মুর্শিদাবাদের নবাব। নবাবের মাথা খারাপ হয়ে গেছে? না হয়ে উপায় আছে? ওখানে গিয়ে আপনার আর আমাদের রাজ্যের এমন প্রশংসা করেছি যে নবাব তো শুনে থ। তাই নাকি? আরে করেছ কি মন্ত্রী? সব শেষে এটাও বলেছি যে জিরে থেকে হিরে সব কিছু পাবেন কৃষ্ণনগরে। ও ফাটিয়ে দিয়েছ মন্ত্রী, একেবারে ফাটিয়ে দিয়েছ। সর্বনাশ করেছে। জয় কৃষ্ণনগরের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আহ কি মুশকিল, এতে আবার জয়ধ্বনি দেওয়ার কি আছে? তোমার না সবটাতেই বাড়াবাড়ি। আমার তো মনে হচ্ছে বাড়াবাড়ি তো যা করার ওই মন্ত্রী মশাই করে এসেছেন মহারাজ। কেন কেন কেন? মন্ত্রী আবার কি করলো? গোপাল, যেটা জানো না সেটা নিয়ে বেশি ভেজর করো না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাজাভাজি যা করার তা তো আপনিই করেছেন মন্ত্রী মশাই। ভেজেছি তো, এমন ভেজে এসেছি মানে কৃষ্ণনগরে এমন সুনাম করেছি যে নবাব শুনেছে আর শুনে লুচির মতো ফুলছে। তবে এটাও জেনে রাখুন, নবাব যতই ফুলুক ফোসকা মহারাজের গায়েই পড়বে। গোপাল, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আসলে আমার প্রশংসা শুনে গোপালের গা জ্বলছে, তাই এই রকম বলছে। বেশ তো, তাহলে আরেকটু অপেক্ষা করুন, তারপরেই সব টের পাবেন। ছি 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 ছি, শেষে এই সব কথাও শুনতে হলো জাহাপানা। কি কথা? কার কথা? কেমন কথা? কথা একটা হলে তো বলবো, কথার ওপর কথা, তার ওপর কথা, একেবারে গাদা গাদা কথা। এই পরিষ্কার করে বলো তো কি বলছো? মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী এসে যা বলে গেল তাতে তো মনে হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগরের থেকে 1000 বছর পিছিয়ে আছে জাহাপানা। অনেক কিছু বললে বটে,
বেটা ছোট মুখে বড় বড় কথা। সে ছোটই বলুন আর বড়ই বলুন, কৃষ্ণনগরের মহারাজ আপনাকে একেবারে 10 গোল মেরেছে। কৃষ্ণচন্দ্র 10 গোল মারলে আমি তাকে 20টা গোল মারবো। কৃষ্ণনগরে কত কি মূল্যবান আর আজব জিনিস আছে সেটা এবার আমি দেখবো। আমি তো কোনো আশার আলোই দেখছি না জাহাপানা। আলো? ও ভালো বলেছ উজির, বাবা 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 কি বাত। আমি আবার কি বললাম জাহাপানা? কিচ্ছু না কিচ্ছু না, এমন এমন একটা জিনিস কৃষ্ণনগর থেকে চেয়ে পাঠাবো যে কৃষ্ণচন্দ্র পালানোর পথ পাবে না। কি হয়েছে মহারাজ? আপনার মুখে যেন চিন্তার ছাপ। এই যে শুধু মুখে নয়, চিন্তা একেবারে হাতে হাতে। দেখছো নবাবের চিঠি। তাই এবার কি বলছেন নবাব? যা দিয়ে এসেছি সব হজম হয়ে গেছে? হজম নয়, বলুন বদ হজম। আর তার উপর আবার ঢেকুরও উঠছে। ঢেকুর কি বিশ্রী! বাঘ বিতণ্ডা করে প্রকৃত সমস্যাটাই যে ধামাচাপা পড়ে যাচ্ছে। না না, চাপা দেওয়ার আর কোনো উপায় নেই। নবাব এবারে একেবারে জাপটে ধরেছে। ধরলেই হলো? আমাকে একবার বলুন না, আমি এক টানে একেবারে হাত খুলে দেব। ইস, এইভাবে যদি তোমার বুদ্ধিটাও কেউ খুলে দিত, তাহলে ভাই তুমি কেমন হোমেও লাগতে আর যজ্ঞেও লাগতে। কিন্তু নবাব কি চাইছেন এখন বলুন মহারাজ? আমরা তো সবাই সেটাই শুনতে চাইছি। বেশি কিছু নয়, নবাব বেগুনি আলো চেয়ে পাঠিয়েছেন, তাও আবার 7 দিনের মধ্যে। আলো? তাও আবার বেগুনি? যা ভেবেছি ঠিক তাই। নবাব একেবারে উদ্ভট কিছু একটা চেয়ে বসেছে। এখন আর ভ্যাভা করে কি হবে? আলো পাঠাতে হবে, পাঠাতেই হবে। তাহলে চিঠি পেয়ে মহারাজের ছ্যাঁকা লাগলো না ফোসকা পড়লো? কি বলছোটা কি? না, বলছিলাম যে এই সবই তো মন্ত্রী মশাইয়ের আগ বাড়িয়ে বেশি বলার ফল। না মন্ত্রী মশাই বাড়িয়ে বাড়িয়ে বলতেন, আর না নবাব আপনাকে তাড়িয়ে বেড়াতেন। ঠিক বলেছ গোপাল, এই সবই হচ্ছে মন্ত্রীর বাড়িয়ে বলার ফল। এটা সস্তায় নাম কিনতে গিয়ে আমার অবস্থা একেবারে খাস্তা করে দিয়েছে। আমি তো ভালোর জন্যই। হ্যাঁ, যা ভালো করেছো সেটা তো দেখতেই পাচ্ছি। এবার বকম বকম করাটা বন্ধ করো তো। সে না হয় হলো, কিন্তু ওই নবাবকে সামলাবেন কি করে মহারাজ? এবার মনে হচ্ছে কপালে দুঃখ আছে। নবাব দেখে দেখে এমন একটা জিনিস চেয়ে পাঠিয়েছেন যা জোগাড় করা অসম্ভব। আর এই সব অসম্ভব কাজ সম্ভব করতে পারে একমাত্র গোপাল। এ আবার কি বলছেন মহারাজ? আমি তো নগণ্য এক ভাঁড়। না না গোপাল, ও সব বিনয় টিনয় ছেড়ে এবার একেবারে কোমর বেঁধে নেমে পড়ো। ওরে বাবা, এরপর আবার বাঁধাবাঁধি কেন মহারাজ? যে করেই হোক নবাবের আবদার তোমাকে মেটাতেই হবে। বেশ, তবে বেশি নয়, 100 স্বর্ণ মুদ্রা দিন দেখি, তাহলেই মনে হচ্ছে ব্যবস্থা হয়ে যাবে। ওরে বেটা, আমাকে কাঁচকলা দেখিয়ে পেট মোটা চকচকে 100টা স্বর্ণ মুদ্রা হাতড়ে নিল। হ্যাঁ, তাই 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 নিজের বাড়ি খাই, নিজের বাড়ি ভারী মজা, কিল চড় নাই। খাবে খাবে, তুমি যা শুরু করেছো তাতে কিল চড় খুব তাড়াতাড়ি খাবে গো। এই তোমার এক দোষ বুঝলে, আমার ভালো তুমি কিছুতেই দেখতে পারো। বলবেই তো, এখন তো তাই বলবে। বলবো না তো কি? দুদিন একটু শুয়ে বসে সময় কাটাচ্ছি আর তাতেই তোমার চোখ টাটাচ্ছে। সে তুমি যতই লেজ নাড়ো, কিন্তু তা বলে মহারাজের পয়সায় বসে বসে আয়েশ করবে? আহা, আমি কি বলেছি যে কাজ করব না?
আয়েসও হবে আবার কাজও হবে। যদি মহারাজ জানতে পারে যে তুমি এইভাবে পয়সা ওড়াচ্ছ তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। হ্যাঁ, তো তুমি কিচ্ছু ভেবো না গিন্নি, ওই বেগুনি আলো আমি ঘরে বসে বসেই জোগাড় করে ফেলবো। এইটা দাদু যেমন বলেছিলে ঠিক সেরকমই বাক্স নিয়ে এসেছি। বেশ করেছিস। এই তো, হ্যাঁ, বাক্সটা বেশ জোগাড় করেছিস বটে। কিন্তু এত বড় বাক্স নিয়ে তুমি কি করবে? শুধু কি বড়, তার সঙ্গে কি ভারী। ওরে বাবা, নবাবের বায়না সামলানো বলে কথা, ছোটখাটো বাক্স হলে হয়? তবে শুধু বাক্স নয়, আর যা যা বলেছিলে সেগুলো এনেছি। যেমন যেমন বলেছি তেমন তেমনই করেছিস তো? বললে হবে, খরচা আছে, সব একেবারে ধরে ধরে জোগাড় করেছি। এবার দেখ নবাবের বেগুনি রং আমি কেমন করে বানাই। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে গোপাল যাচ্ছে মুর্শিদাবাদে। চলো ভাই, একটু জলদি চলো, জরুরি কাজ আছে। আজকেই 7 দিন শেষ হচ্ছে, অথচ কৃষ্ণচন্দ্র কোনো বেগুনি আলো পাঠাতে পারলো না। তাহলে জাহাপানা এবার আপনি কি করবেন? ভাবছি কৃষ্ণচন্দ্র আর ওর মন্ত্রীকে শুলে চড়াবো। একেবারে শুলে জাহাপানা? না হলে সারা জীবনের জন্য কয়েদখানায় কয়েদ করে রাখবো, কেমন? সেটা কি ভালো দেখাবে জাহাপানা? বেশ, হলে না হয় দুটোকেই কান ধরে ওঠবোস করাবো। এটা কিন্তু বেশ ভালো হবে। ও, আমি তো এখন থেকেই দেখতে পাচ্ছি দুজনে উঠছে আর বসছে, বসছে আর উঠছে। আর তারপর এক হাত জিভ বার করে হ্যাঁ 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 করে হাঁপাবে। ওই কৃষ্ণচন্দ্র আর ওই মন্ত্রীকে আমি ছিবড়ে করে ছাড়বো। রাজাকে খাবো, মন্ত্রীকে খাবো, দুই বেটাকেই চিবিয়ে খাবো। জাহাপানা তো বেশ খুশ মেজাজে আছেন দেখছি। আরে বেগম, আজকে তো আমার খুশির দিন, আমার অনেক দিনের শখ পূর্ণ হবে। হ্যাঁ হ্যাঁ, সব শখ আহ্লাদ তো আপনারই আছে, আমার শখ আহ্লাদের কথা আপনি ভাবেন? নিন, এবার ঠেলা সামলান। হ্যাঁ, কি আবার তুমি কি বলছো বেগম? যা বলেছি ঠিকই বলেছি, আমার কথা আপনি একটুও ভাবেন না, সব সময় খালি নিজের সুবিধা। বেগম, এবার কিন্তু। এবার কেন? আমি বারবার বলবো, 100 বার বলবো। আগে আগে জাহাপানা বিবিদের সাথে লাগতে নেই, তাহলে একেবারে লেজে গোবরে হয়ে যেতে হয়। যথেষ্ট, যথেষ্ট হয়েছে, আর আমি বরদাস্ত করতে পারছি না, আমি এখনই চললাম। যাও, ওখানেই যাও, কে তোমার গোসা ভাঙায় দেখবো। এই রে জাহাপানা, সত্যি সত্যি তো খেপে গেছেন, এবার কি হবে? এই যে গোপাল, তুমি এসে গেছো? নবাব হুকুম করেছেন বলে কথা, না এসে উপায় আছে? ওরে বাবা, এই তো দেখছি একেবারে বাক্স প্যান্টরা বেঁধেই এনেছো। হ্যাঁ, যেমন কথা তেমনি কাজ, কোনো ফাঁকি নেই। তবে এত সব করেও কি তুমি জাহাপানা দেখা পাবে? কেন, নবাব কি আমার সঙ্গে লুকোচুরি খেলবে? জাহাপানার গোসা হয়েছে। ওরে বাবা, তাহলে তো একেবারে নবাবী গোসা। বেগমের সঙ্গে ঝামেলা করে জাহাপানা এখন গোসা ঘরে গিয়ে বসে আছে। আরে বাস, এ তো মেঘ না চাইতেই জল, এটা তো আমার কাজ আরো সহজ করে দেবে। কি হলো, তুমি আবার কি বিড়বিড় করছো? না না না, বলছিলাম যে নবাবকে না পাই বেগমই সই, একবার তার সাথেই দেখা করব। কই জাহাপনাকে দেখছি না, কোথায় জাহাপনা? উনি নেই, আমি আছি, বলো কি দরকার? না না, এমন কিছু নয়, ওই উনি যেমন বলেছিলেন
সেই মতো কৃষ্ণনগর থেকে ওনার বড় সাধের জিনিস এনেছিলাম। সেই জিনিসটা কি শুনি? শুনতে অদ্ভুত হলেও জিনিসটা মন্দ নয়। আলো, মানে ওই বেগুনি আলো। সে আবার কি? সেটা যে কি তা নিজের চোখে না দেখলে আপনি যে ঠিক বুঝতে পারবেন না বেগম জান। তার মানে জাহাপানা আমাকে না জানিয়ে মাঝে মধ্যেই নিজের জন্যেই এইভাবে ভালো ভালো সব জিনিস আনান? কিছু বললেন বেগম জান? না না, বলছিলাম জাহাপানা তো নেই, কি হয়েছে? আমি তো আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই তো, ভালোই তো। বেগম জানও না হয় দেখবেন, কিন্তু এতে আবার কিন্তুর কি হলো? না মানে দেখতেই পারেন, তবে এখনই নয়। কেন? আসলে আলো পুরোপুরি তৈরি হতে আর কিছুটা সময় লাগবে, তারপরেই সেটা দেখতে পাওয়া যাবে। বেশ, তবে কিছুক্ষণ পরেই না হয় দেখব। তুমি ততক্ষণ অতিথিশালায় বিশ্রাম করো। কাজের মধ্যে দুই, খাই আর শুই। খাওয়া তো হয়ে গেল, কিন্তু এক্ষুনি শুলে চলবে না। তার কারণ আমার মন বলছে কিছু একটা হবে। হতেই হবে। ওই তো বাক্সটা এখনো বন্ধই আছে দেখছি। যাই, গিয়ে দেখি কত দূর কি হলো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, গোপাল বসে বাক্স নিয়ে নবাব ডেকেছে। নবাব নবাব করে একেবারে কেঁদে মরল। না না, মরিনি তো, এই তো বেশ বহাল তবিয়াতেই আছি। কিন্তু বাক্সের মধ্যে কি আছে সেটা জানতে না পারলে যে আমার প্রাণটা আই ঢাই করছে। হবেই তো, হবেই তো, হতেই হবে। বাক্সের মধ্যে সত্যি কি রঙিন কিছু আছে? আচ্ছা, আছে আছে, মানে শুধু বেগুনি নয়, রামধনুর 7টা রঙই বাক্সে ভরা আছে। ও মা, তাই নাকি? আর শুধু রং কেন, আরো অনেক কিছু বাক্সে আছে। নবাবের শখ বলে কথা। কিন্তু এত কিছু আমি দেখবো কখন? ওই যে বললাম বেগম জান, আর একটু সবুর করতে হবে, কারণ এটা তো জাদুর তৈরি। আমার আদেশ, তুমি আমাকে এটা দেখাও। কিন্তু আমার উপর যে আদেশ আছে। কি আদেশ? বলা আছে যে আলো তৈরির আগে কোনোভাবেই যেন বাক্স না খোলা হয়। খুললে কি হবে? একটু অসতর্ক হলেই আলো একেবারে হুস করে বেরিয়ে যাবে, আর তখন সব নিশ্চয়ই তাহলে নবাব ওকে বলে রেখেছে যে উনি ছাড়া যেন কেউ না দেখে। একটা স্বার্থপর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাচ্ছি। কি ব্যাপার, এখানে কি চাই? কিছুই চাই না, কিছুই না, আমি তো দিতে এসেছি। আমাকে আবার কি দেবে? খবর জাহাপানা, খবর। অত ভনিতা না করে কি হয়েছে সেটা বলো তো। গোপাল তো এসেছে, আর সঙ্গে বাক্সে ভরে আপনার বেগুনি আলোও নাকি এনেছে। তাই নাকি? সেই জন্যই তো বলছি, রাগ করে বসে না থেকে চলুন গোপালকে বাজিয়ে আসি। কথাটা মন্দ বলনি। আমি তো সব সময় এরকমই বলি জাহাপানা। বাক্স ভরে গোপাল কি এনেছে সেটা দেখবো। না 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 না, কোনো ফাঁকি চলবে না। ফাঁকি দিলেই আপনি একেবারে ক্যাঁক করে ধরবেন। ধরবো মানে ধরে একেবারে গাড়োতে পুড়ে দেবো। ঠিক 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 কথা। তবে তবে আজ রাতে নয়, কাল সকালে গিয়ে একেবারে ব্যাটাকে ক্যাঁক করে ধরবো। না, এই সুযোগ। ও ঘুমিয়ে পড়েছে। ওরে বাবা, ভেতরে তো আবার কিরকম সব আওয়াজও শোনা যাচ্ছে। ওরে বাবা, হ্যাঁ? খবরদার, একদম বাক্স খুলবি না। ওসব ছাড়, বাক্স খোলার এই তো সুযোগ। এই সুযোগ কেউ হাতছাড়া করে? শুনলি না কি বলে গেল? একটু অসতর্ক হলেই সব ফুরুত হয়ে যাবে। কিচ্ছু হবে না, ওগুলো সব বাজে কথা। নবাব আর টেকোটা আসার আগেই খুলে দেখ, খুলে দেখ, দেখ দেখ।
সর্বনাশ, এ কি করলেন? এই তো গোপাল, দেখি দেখি কোথায় কি আলো এনেছে দেখি। আলো নেই। হ্যাঁ, সে কি? হ্যাঁ, নেই বললেই হবে। এ কি মামার বাড়ির আবদার নাকি? সর্বনাশ হয়ে গেছে, আর যা করার বেগমই করেছেন। কি বলছো কি? তোমার মতি গতি ঠিক আছে তো? বারবার বারবার বারণ করা সত্ত্বেও বেগম যান বাক্স খুলেছেন, আর তার ফলেই আলোর বদলে সব একেবারে কালো হয়ে গেছে। উজির, ডাকো বেগমকে। আমাকে ক্ষমা করুন জাহাপনা, এই কাজের শাস্তি আমি পেয়েই গেছি। বাক্স খুলতেই কত রকমের পোকা এসে আমাকে হুল ফুটিয়ে দিল। শুধু পোকা নয়, সঙ্গে আলোও বেরিয়ে গেল। আমি কি পোকার জ্বালায় ভালো করে কিছু দেখতে পেয়েছি? বেরিয়েছে বোধহয়। তাহলে আর আমার কি দোষ বলুন জাহাপনা? কিন্তু বেগম, তুমি বা কোন আক্কেলে বাক্স খুলতে গেলে? এই লোকটাই তো বলেছিল বাক্সর মধ্যে নাকি রামধনুর 7টা রং আছে। আমি ভাবলাম আপনি শুধু নিজে দেখবেন বলে ওকে আমার কাছ থেকে এটা লুকোতে বলেছেন। উফ, মেয়েরা কেন যে এরকম হয়? সেই জন্যই তো এই উপায় চিন্তা করেছি। কিন্তু ওই যে সময়ের আগেই বাক্স খুলে আপনি সব একেবারে কেচিয়ে দিলেন। তাহলে এখন কি হবে? কি আবার হবে? কাঁচকলা। তার মানে? মানে আমার এতদিনের সাধনা সবচেয়ে মাঠে মারা গেল জাহাপনা। এই নাও 100 স্বর্ণ মুদ্রা। আর এখন কান্নাকাটি বন্ধ করে মানে বিদেয় হও দেখি। কিন্তু আপনার বেগুনি আলো। এখন ভালোই ভালো এটাকে ভাগাও, তারপর চাঁদ তারা সূর্য সবার আলো দেখে নেবো। সাবাস সাবাস গোপাল, তাহলে শেষ পর্যন্ত নবাবকে ঘোল খাইয়েই ফিরলে। ওই ঘোলি বলুন আর শরবতি বলুন, নবাব যা খেয়েছে তার ঢেকুর তুলতে তুলতেই এখন কয়েক মাস কেটে যাবে। বাজে না বকে কি করে টুপিটা পরালে সেটা বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, বলো তো গোপাল, তুমি কি করে এই অসাধ্য সাধন করলে? খুবই সহজ মহারাজ। মানুষের সব থেকে বড় দুর্বলতা হলো লোভ। যথার্থ, গোপাল একেবারে সঠিক কথা বলেছে। আমি সেইটাকেই কাজে লাগিয়েছি। লোভকে আবার কি করে কাজে লাগালে গোপাল? যত সব গাঁজা খুরি গপ্প। আমি জানতাম নবাবই হোক বা বেগম, লোভে পড়ে বাক্সটা খুলতে যাবেই যাবে, আর সেই জন্যেই তাই আগে থেকে বাচ্চাদের বলে সব ব্যবস্থা করে বাক্সের মধ্যে ভরে রেখেছিলাম। ধন্য গোপাল, ধন্য তোমার বুদ্ধি। আমি তোমায় আরো 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। আবার পুরস্কার? হ্যাঁ, আর সেটা তোমার মাইনে থেকে, কারণ এই গন্ডগোলের মূল দায়ী হচ্ছ তুমি। না না, হাঁ করবেন না মন্ত্রী মশাই, তাহলে লোভের পোকা আর পোকার হুল। হ্যাঁ, ফুটলেই একেবারে টের পেয়ে যাবে। বলি কি হলো? সকাল থেকে মুখ কেমন আমসি করে বসে আছো কেন? মাজায় বড্ড ব্যথা হয়েছে গিন্নি। বললো যা, এই তো কালকে দিব্যি ফুরফুরে হয়েছিলে, এর মধ্যে ব্যথা শুরু হয়ে গেল নাকি? যখন শুরু হবার হঠাৎ করেই শুরু হয় গো, ঘুম থেকে উঠেই ব্যথা শুরু হয়ে গেল। ও তুমি বুঝবে না। আমার আর বুঝে কাজ নেই। বলি বাজার টাজার করতে হবে নাকি এইভাবে বসে থাকবে? খুব ব্যথা করছে, এখন আমি বাজারে যেতে পারবো না গো। বুঝেছি বুঝেছি, তা কি রাজসভাতেও যাবে না গো? না, আজকে ছুটি নিচ্ছি। আজ আমার যা ব্যথা, তাতে আর রাজসভাতেও যেতে পারবো না গো। তার মানে বসে বসে করবে আর আমার কানের মাথা খাবে, রাজসভাতে যাওয়ার নাম নেই। তোমার মুখ দিয়ে সব সময় মধু ঝরে কেন গিন্নি? তুমি যদি আবার উল্টো পাল্টা কথা বলো তাহলে আমি এই বাপের বাড়ি থেকে রওনা দিলুম, বলে দিচ্ছি। হ্যাঁ, ঈশ্বর মনে হয় মুখ তুলে চাইলেন। কি বিড়বিড় করছো? কিছু না কিছু না, ওই রসিকতাও বোঝো না। আমি একটু রসিকতা করলাম তোমার সাথে। যদি ভাঁড়ামি করতে চাও তাহলে রাজসভায় যাও না, যাও। বাহ,
বেশ বললে তো, ভাড়ামি করতে চাও তাহলে রাজসভায় যাও। আহা, রাজামশাই শুনলে না আমাদের সভাকবির চাকতে যাবে গো। দাও দেখি বাজারের থলি। বাজার যাবে তাহলে? আর তোমার কোমরের ব্যথা? ওই তুমি এত সুন্দর সুন্দর মলম দিলে যে বুদ্ধির পাঁচন কোথায় লাগে। তোমার কথার মালিশে কোমর ঠিক হয়ে গেছে গো। তবে আজ ইচ্ছে করছে একটু ভালো মন্দ খেতে। হ্যাঁ, খেয়ে দে বাড়িতে থাকবো, আর বেরোবো না। এ যে দেখি ভূতের মুখে রাম নাম, বলি হলো কি? গোপালকে যে দেখছি না, সে দেরি করে বটে, কিন্তু এতটাও দেরি তো করে না। তাহলে গোপালের কি শরীর খারাপ করলো? মহারাজ, গোপালকে সকালে আমি বাজারে দেখেছি, মন দিয়ে বাজার করছে, তাই আর বিরক্ত করিনি। মন দিয়ে বাজার করছে বটে, তা তুমি কি করছিলে? হ্যাঁ মহারাজ, আমি একটি মাত্র ওই যে বলে না আলু কিনে আনলাম। আমার ঘরে আনাজপাতি ছিল, সেটাই আজ আমি খেয়েছি। তা একটা মাত্র আলু দিয়ে কি করবে? সে তো মহারাজ আমার গবেষণার জন্য। ওই আলুকে কিভাবে কুমড়োর মতো বড় করা যাবে সেটাই চিন্তা করছি। তাহলে প্রজাদের একটা আলু খেলেই পেট ভরে যাবে। বাহ, তাহলে অল্প চাষ করলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। বেশ বেশ, তুমি তাহলে চেষ্টা করো। এই কাজে যদি আমাদের বিজ্ঞানী সফল হয় তাহলে বুঝতে পারছেন মহারাজ কি ঘটবে। চালকেও চড়ুই পাখির আকারের করে দেওয়া যাবে। তাহলে 4-5টি অন্ন মুখে দিলেই পেট ভরে যাবে। বাহ মহারাজ, তখন খাজনা অনেক বেশি বাড়িয়ে নেওয়া যাবে, কারণ প্রজাদের পেট তো ভরেই থাকবে। টাকা পয়সার ব্যাপারে তোমার মাথা তো দেখি সব সময় একটু বেশি খোলে মন্ত্রী। মহারাজের জয় হোক। বলো কি খবর? আগে কয়েকজন চাষি আপনার সাথে দেখা করতে এসেছেন। তাদেরকে রাজসভায় পাঠিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। কি ব্যাপার, তোমরা সবাই দিনের বেলা রাজসভায়? কিছু কি সমস্যা হয়েছে? মহারাজ, আমরা একটা ওই বিশেষ প্রার্থনা নিয়ে আপনার কাছে এসেছি। দেখুন মহারাজ, আপনি তো আমাদের মতো প্রজাদের মা বাপ। তাই আমাদের বিপদে আমরা আপনার কাছে এসেছি। বলি তোমরা কেন এসেছো সেটাই আগে মহারাজকে বলো, বুঝলে? মানে তোমাদের বিপদটা কিসে? মহারাজ, এই বছর হলো খরার বছর, আমাদের একেবারেই ফসল ফলেনি মহারাজ। তা মহারাজ কি করতে পারেন? মহারাজকে জলের যোগান দিতে বলছো, নাকি মহারাজ গিয়ে তোমাদের হয়ে চাষ করবেন? অমন করে বলবেন না মন্ত্রী মশাই, আমরা খুব বিপদে পড়েছি। মহারাজ, আপনি যদি কিছু অর্থ সাহায্য করেন তাহলে আমাদের ভীষণ উপকার হয়। আমি তো তোমাদের যথেষ্ট পরিমাণে খাজনা মকুব করি, কিন্তু আলাদা করে অর্থ সাহায্য। মহারাজ, এরা যা বলছে আমি তা বিশ্বাস করি না। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো মন্ত্রী? পণ্ডিত, তুমি আজ গোপালকে প্রচুর বাজার করতে দেখেছো কিনা? হ্যাঁ মহারাজ, অবশ্যই। গোপাল অনেক বাজার করলো, তো তাতেই চাষিদের কি এসে গেল? আমিও মহারাজ রোজ প্রচুর বাজার করি, প্রচুর আনাজ সবজি চাল নিয়ে আসি, সবকিছুই ন্যায্য মূল্য দিয়ে। তোমরা করো তো? হ্যাঁ, সে তো রোজই করি। আমিও করি, সে তো 100 বার। সমস্ত রকমের জিনিস পাওয়া যাচ্ছে। মন্ত্রী, তোমার কথার মাথা মুন্ডু না কিছুই বোঝা যাচ্ছে না। আমরাও তো কিছু বুঝতে পারছি না। বটে, তোমরা কিছু বুঝতে পারছো না? মহারাজ এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। এ হলো জলের মতো সোজা, আমি একটু কষ্ট করলেই সব বুঝতে পারবে। ভনিতা করো না তো, যা বলার স্পষ্ট করে এক্ষুনি বলো। মহারাজ, এই যে আমরা সবাই যারা সভাসদ ও আরো প্রজারা, তারা এত বাজার করছে কি করে? বাজারে সব কিছু পাওয়া যাচ্ছে বলেই। আর বাজারে সব কিছু পাওয়া যাচ্ছে কেন? কারণ মাঠ ভর্তি ফসল ফলেছে বলে। একদম একদম ঠিক কথা বলেছো মন্ত্রী। তাই যদি হয় তাহলে এই চাষিরা মিথ্যে কথা বলছে, কারণ
এরা বলছে এবার নাকি ফসল একেবারেই ভালো হয়নি। আপনি এদের শাস্তি দিন মহারাজ। মন্ত্রী, তোমার কথা আমি একেবারে ফেলে দিতেও পারছি না। মহারাজ, মন্ত্রী মশাইয়ের ধারণা একেবারে ঠিক নয়। বাজারে যা পাওয়া যাচ্ছে তা আগের মরশুমের। আর তাছাড়া মান্যিগণ্যি লোকেরা গেলে ব্যবসায়ীরা তাদেরকে ভালো জিনিসটাই আগে দেয়। গোপাল যে বাজার করেছে সে আবার কিসের মানিগণ্যি? ও তো একটা আস্ত ভাঁড়। গোপাল দাদাকে তো সবাই ভালোবাসে। দেখেছেন মহারাজ, দেখেছেন এরা কি রকম কথা ঘোরাচ্ছে? মহারাজ, আমাদের অর্থ সাহায্যের সত্যিই খুব দরকার। মহারাজ, এরা ফসল বিক্রি করে অর্থ সব খরচ করে ফেলেছে আর এখন আপনার কাছে হাত পাতছে। এই, তোমরা ফিরে যাও, তোমাদের কোনো রকম অর্থ সাহায্য দেওয়া যাবে না। বিনা শ্রমে নাহি হয় প্রাপ্য অর্থ, চাষি এলো চাষি গেল সবাই ব্যর্থ। এখন উপায় কিভাবে দিন চলবে বুঝতে পারছি না। মহারাজ তো একবারটি ওই ভাবতে শুরুও করেছিলেন আমাদেরকে ওই কোনোভাবে অর্থ সাহায্য করা যায় কিনা। ওই মন্ত্রীটাই যত নষ্টের গোড়া। কি সব উল্টো পাল্টা কথা বলে মহারাজের চিন্তা ঘুরিয়ে দিলেন। এবার যে ফসলের সত্যি ভালো ফলন হয়নি সেটা মহারাজ বিশ্বাসই করলেন না। আমাদের কপাল বড্ডই খারাপ। একটা কাজ করলে হয় না? কি কাজ? চলো সবাই মিলে এই গোপাল দাদার বাড়ি যাই, সে একটা কিছু উপায় বাতলে দিতে পারে। চল চল চল, যাওয়া যাক। চলো 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 যাওয়া যাক। আরে সব দল বেঁধে কি ব্যাপার? খুব বিপদে পড়ে তোমার কাছে এলাম গোপাল দাদা। বিপদ? কিসের বিপদ? আজ গিয়েছিলাম মহারাজের কাছে। তা সবই তো শুনলে গোপাল দাদা। সব কথাই তো শুনলাম। একদিন মাত্র রাজসভায় যাইনি আর তাতেই এত কিছু ঘটে গেল। এখন তুমি একটা ওই বুদ্ধি দাও গোপাল দাদা। ঠিক আছে, দেখি কি করতে পারি। শুধু দেখি বললে হবে না গোপাল দাদা, তোমাকে কিছু একটা করতেই হবে, নইলে যে আমাদের দুর্দশা শেষ হবে না। আচ্ছা আচ্ছা, তোমরা যে এখানে এসেছো সেটা আর কেউ জানে? কেউ জানে না। এটা আমরাই চারজন আলোচনা করে ঠিক করলাম যে কেউ যদি আমাদের উপকার করতে পারে তো তো সেটা একমাত্র তুমি। ঠিক আছে, একটা কথা শুনে রাখো যে তোমরা যে আমার বাড়ি এসেছো সেটা যেন কাকপক্ষীয় টের না পায়। বুঝতে পেরেছো? একদম বুঝতে পেরেছি। এখন তোমরা নিশ্চিন্ত মনে বাড়ি গিয়ে ঘুম দাও। আমি তোমাদের কথা দিচ্ছি, রাজার কাছ থেকে আর্থিক সাহায্য আমি তোমাদের পাওয়াবই। আমরা তাহলে আসি। তোমার ভরসাই রইলাম। ভগবান তোমার ভালো করুক। সন্ধে হয়ে এলো, আমাকে এবার সন্ধ্যা আরতি করতে হবে। তুমি আবার এত কিসের চিন্তা করছো বলো তো? চিন্তার কি আর শেষ আছে গিন্নি? আমার অনেক চিন্তা গো। তো বটেই, দেশের চিন্তা করার জন্য রাজা আছে, মন্ত্রী আছে, তোমার দেখছি তার থেকেও বেশি চিন্তা। লোকে মরার সময়ও এত চিন্তা করে না। হ্যাঁ ঠিক ঠিক, একমাত্র রাজাকে যমদূতের ভয় দেখাতে পারলে। কি যে ছাইপাশ বিড়বিড় করছো বুঝতে পারছি না। মাথাটা দেখছি একেবারেই গেছে গো। আমার জ্বালারা শেষ নেই গো। এই বুড়ো আমাকে জ্বালিয়ে খেলো। বলি গিন্নি, পুঁথি লেখার কালি আছে ঘরে? কি কাণ্ড গো! তোমার এখন বুঝি পুঁথি লেখবার ইচ্ছে করছে? তা কি লিখবে শুনি? সারা জীবন যত অপকর্ম করেছো সেগুলো বুঝি লিখতে ইচ্ছে করছে? আহ গিন্নি, জ্বালালে দেখছি। কালি আছে কি নেই সেটা বলো না। আমার পুঁথি লেখার কোনো শখ নেই, আমি তাই জানি না। হ্যাঁ, তা আগে বললেই হতো। এবার রাজামশাই, যমদূত তোমার সামনে।
রাত তো বেশ গভীর হলো, এবার শয়নকক্ষে নিদ্রা গেলেই ভালো। কাল গোপাল রাজসভায় না এলে ওর একটা খোঁজ নিতে হবে। এ কি? আমি কি স্বপ্ন দেখছি? কি ভয়ঙ্কর! জানিস আমি কে? না, কে তুমি? আমি যমদূত। তোর সময় প্রায় হয়ে এসেছে। না না, আমাকে আমাকে আরো অনেক দিন বেঁচে থাকতে হবে। তোর পুণ্য কিছুই নেই, তাই তোকে নরকে নিয়ে যেতে এলাম। আমি তোকে নিতে এসেছি। বাবারে বাঁচাও! কাজ হয়ে গেছে, এবার আমাকে পালাতে হবে। মহারাজ, গোপাল আজ যথাসময়ে উপস্থিত। তার মানে গতকাল এতটাই খেয়েছিল যে আজ আর খেতেই হয়নি। ওষুধ ধরেছে দেখছি। তা ঠিক, গোপাল শুধু খেতেই ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে না। কোনোদিন দেখলাম না আমাকে কিছু খাইয়েছে। মজা তোমায় দেখাচ্ছি মন্ত্রী, কিন্তু মহারাজ এখনো কিছু বলছেন না কেন? দাওয়াইটা কি একটু বেশি হয়ে গেল? গোপালের দেখছি আর বলার কিছুই নেই। না, মহারাজ দেখছি কিছুই বলছেন না। নীরবতা সম্মতির লক্ষণ। কি অত ভাবছো গোপাল? জানেন, আমার গিন্নি কাল রেগে গিয়ে আরেকটু হলে বাপের বাড়ি চলে যাচ্ছিল। সে কি? কেন? আর কেন, গিন্নিদের বাপের বাড়ি যাওয়ার এখন কিন্তু একটা যোগ চলছে। আর সেই যোগে আমি ধরাশায়ী। তাই ধরাশায়ী গোপাল এখন ভালো করে বাজার করছে যাতে গিন্নি খুশি থাকে। না, আমাকেই দেখছি কথাটা শুরু করতে হবে। মহারাজ, শুনলাম কাল কিছু গরিব চাষি এসেছিল, তা আপনি কি ওদের সাহায্য করেছেন? মহারাজ আমাদের যথেষ্ট বুদ্ধি ধরেন, সাহায্য করবার কোনো প্রশ্ন নেই। ঠিক ঠিক ঠিক। থামো তোমরা। ধরেছে ধরেছে, ওষুধ ধরেছে। আমার অন্য কিছু বলার আছে। কি মহারাজ? আমি কাল রাতে এক স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্নে আমাকে যমদূত দেখা দিয়েছেন। এই রে, এটাকে মহারাজ স্বপ্ন বলে উড়িয়ে না দিলেই মঙ্গল। সে কি মহারাজ, যমদূত আপনাকে স্বপ্নে দেখা দিয়েছেন? কিন্তু কেন? আপনার এখন কোনোভাবেই তো মৃত্যু যোগ নেই। যমদূত আমাকে নরকে নিয়ে যেতে এসেছিল। সে কি? একেবারে নরকে? অসম্ভব, আপনি পাপী হতেই পারেন না। চুপ! তোমরা কি যমদূতের থেকে বেশি জানো? তাই আমি মরার আগেই জানতে চাই কোনটা স্বর্গ আর কোনটা নরক। মহারাজ, বিজ্ঞানে স্বর্গ আর নরক খুঁজে পাওয়া যায় না। বটে, তাহলে ভালো করে খোঁজো, আর যতক্ষণ না খুঁজে পাও ততক্ষণ তুমি বাড়ি যাবে না, এখানেই থাকবে। মহারাজ, পুঁথিতে বলে স্বর্গে দেবতাদের বাস। মানুষ পুণ্য করলে সেখানে যেতে পারে, আর মানুষ যদি ঘোর পাপ করে তাহলে নরকে যায়। সেখানে গরম কড়াইয়ে ফুটন্ত তেলে নতুন নতুন কিছু কথা বলো পণ্ডিত, এসব তো আমি কবে থেকেই জানি। এটা আমার মনের মতো উত্তর হলো না। আমি জানতে চেয়েছি কোথায় স্বর্গ আর কোথায় নরক, আর সেখানে কি আছে সেটা আমি জানতে চাইনি। কিন্তু ভারী মুশকিলে পড়া গেল, এক বিপদ থেকে অন্য বিপদে পড়লাম। মহারাজ, এখন স্বর্গ আর নরক ছাড়া অন্য কিছু বুঝবে না, বোঝানো যাবে না। আমি বরং এই সুযোগে কিছু অর্থ কামিয়ে ফেলি। আমি তোমাদের একদিন সময় দিলাম, তার মধ্যে আমাকে জানাতে হবে কোথায় স্বর্গ আর কোথায় নরক, না হলে কিন্তু তোমাদের সবার চাকরি যাবে। আমার সাথে চলুন মহারাজ, আমি আপনাকে আজ স্বর্গ আর নরক দেখাবো। বেশ, চলো চলো। বাহ বাহ মন্ত্রী, চমৎকার পরিবেশ, সুস্বাদু খাবারেরও গন্ধ পাচ্ছি। ফন্দিটা ভালোই ফেটেছে, কিন্তু কাজ হবে কি? আরো আছে মহারাজ, আসুন। আহ
ভারী সুন্দর জায়গা তো, ভীষণ খুশি হলাম। এত সুন্দর জায়গায় এসে খুশি না হয়ে উপায় আছে? এবার চলুন মহারাজ। মহারাজ যা দেখে এলেন ওটাই স্বর্গ। স্বর্গে অফুরন্ত আনন্দ। আর ওই যে দেখুন মহারাজ, ওটা হলো ভাগাড়। দেখছেন মহারাজ, একেই বলে নরক। আপনি এতক্ষণ স্বর্গ দেখলেন, এবার আপনি নরক দেখছেন। ঠিক পুঁথিগতভাবে একেই নরক বলা যায়। হতেই পারে না, এটা নরক। তাহলে এদেরকে এত হাসি খুশি দেখছি কেন? আমি তো জানি নরক মানে শুধুই কষ্ট। না 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 না, এটা নরক হতেই পারে না। আরো একদিন সময় দিলাম। এই একদিনের মধ্যে তোমরা যদি আমাকে স্বর্গ আর নরক কি বোঝাতে না পারো, তাহলে সবাইকেই আমি শুলে জড়াবো, আর তখন ভূত হয়ে স্বর্গ নরকের ঠিকানা খুঁজো। মন্ত্রী, আমার উত্তরের কি হলো? মহারাজ আর 2 দিন সময় দেবেন? আমরা সবাই আপ্রাণ চেষ্টা করছি কোথায় স্বর্গ আর কোথায় নরক খুঁজতে। হ্যাঁ মহারাজ, আমরা চেষ্টা করছি। গোপাল কই? সে আবার দেরি করছে। মহারাজ গোপালকে ভুলে যান, ও আর কোনো দিন আসবে না। ওর কি মুখ দেখাবার জো আছে? যেখানে আমরা রাত দিন চিন্তা করছি, তখন সে শুধু ভাঁড়ামি করছে। এসে গেছি মহারাজ। ওই তো গোপাল এসে গেছে। মহারাজ, উপায় পেয়ে গেছি, আর উপায় ভাবতেই আমরা একটু দেরি হয়ে গেল। বলো গোপাল, বলো, কোথায় স্বর্গ আর কোথায় নরক? এমনিতে সেখানে আপনাকে নিয়ে যাওয়া যাবে না। এর জন্য আমাকে এই প্রাসাদের বাইরে যে বটগাছ রয়েছে তার তলায় ধ্যানে বসতে হবে, আর আপনাকে সামনে দাঁড়িয়ে থাকতে হবে। বেশ, চলো সবাই তাহলে সেখানেই যাওয়া যাক। গাছের তলায় বসবে গোপাল, চোখ বুঝবে ধ্যানে। জানি না স্বর্গ জানি না নরক, বলবে গোপাল কি আছে তার মানে। বেশ, তো দেখাই যাক এটা আবার গোপালের কোন চাল। তবে মহারাজকে যদি উল্টো পাল্টা কিছু বুঝিয়ে দিতে পারে, তবে আমারই ফায়দা। এ যাত্রায় চাকরি টিকে যাবে। এই প্রখর রোদে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মহারাজ অসুস্থ হয়ে পড়বেন। তখন কিন্তু ওই পাঁচন খেতে হবে। গোপাল, আর কতক্ষণ? গোপাল মনে হয় সরাসরি যমদূতের সাথে কথা বলছে। গোপাল আবার ধ্যান করতে শিখলো কিভাবে? আমি এটাই ভাবছি। এ বড় কঠিন সাধনার জিনিস। বাবা, রোদের তাপ যে বড় বেশি, আর যে থাকতে পারছি না। গোপাল, আমাকে যা বলবার তাড়াতাড়ি জানাও। কি হলো কি গোপাল, বলো। বেটা ভাঁড়, তুই তখন থেকে ভাঁড়ামো করছিস। তোকে আজ আমি কেটেই ফেলবো। দাঁড়ান মহারাজ, এই আপনি নরকে এলেন। নরকে এলাম? কি বলতে চাও? এই আপনি স্বর্গে এলেন। কি বলছো বুঝিয়ে বলো। মহারাজ, যখনই আপনি হিংসা, রাগ, প্রতিশোধ এই ব্যাপারগুলোকে রিপুর বশে এসে মাথায় উঠতে দিচ্ছেন, তখনই আপনি নরকের দরজার সম্মুখীন হচ্ছেন। আর বিপরীত ক্ষেত্রে দয়া, মায়া, ক্ষমা, মমতা আপনার হৃদয়ে আসলেই জানবেন আপনি স্বর্গের সিঁড়িতে এক ধাপ অবতীর্ণ হয়েছেন। বাহ বাহ গোপাল, বাহ, ঠিক বলেছ, ঠিক বলেছ। কিন্তু যমদূত এলো কেন? সেদিন মন্ত্রীর কথায় ওই গরিব চাষিদের ফিরিয়ে দিয়ে আপনি ঠিক করেননি। আপনার অনুশোচনায় যমদূত হয়ে এসেছিল। ঠিক ঠিক, আমি দয়া দেখাইনি। আমি আজকেই সমস্ত গরিব চাষিদের ডেকে পাঠাচ্ছি তাদের অর্থ সাহায্য করবার জন্য। মহারাজের জয় হোক। কিন্তু আপনার চেলা চামুন্ডারা যে সব সরে পড়েছে। ওদের স্বর্গ নরক দরকার নেই, মর্তই ভালো। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।